আমার ট্রেডিশনাল লাইনটা অত একটা ভালো লাগে না। আমার কথা হলো আমি ইউনিভার্সিটিতে বসে এত বছর কাটায় একটা জব পাবো যে জব আমার লাইফের নিডস পূরণ করবে না, প্লাস আমি হ্যাপি থাকবো না, কারণ আমি যেটা ওইটা করতেছি না যেটা আমি করতে চাই। ওইটা করতে হলে আমার বুড়ো হইতে হবে, যখন আমার ইনাফ টাকা হবে তখন আমি করতে পারবো। নেভার ট্রাস্ট অন জাস্ট ওয়ান বিজনেস। এখানে এরকম একটা ফ্যালাসি আছে যে তোর কি অন্যান্য কোনো কিছু নিয়ে ইচ্ছা আছে যে না ঠিক আছে আমার এই ক্যারিয়ার সেট হয়ে গেছে, আই ওয়ান্ট টু সুইফট টু অ্যানাদার বিজনেস অর সামথিং। আমার যে এখন যে বিজনেসটা এটা আমি তো প্রোডাকশন মডেলে নিয়ে যেতে চাই। সো ইভেনচুয়ালি চাই যে এখান থেকে ব্রাঞ্চ আউট করে আরো কয়েকটা বিজনেস দেবো, বিকজ বিজনেস ছাড়া তো করতেই নেই। ওয়াই ইউ আর নট ইন দ্য কন্টেন্ট ক্রিয়েশন? এই যে রিলসে যে শিফট হয়েছে না পুরো ইন্ডাস্ট্রি, এই শিফটটা না আমার মানে একটা পারি মারছে। আমিও জব চেঞ্জ করলাম, ওইখানে জব ছাড়া তারপর আরেক জায়গায় পিজাগাইতে জব নিচ্ছি, তারপরে মাঝখানে একটা এজেন্সিতে জব করছে 1 মাস। বাট জব আমার জন্য না, এটা আমি সবসময় জানতাম, এটা জাস্ট ফর এক্সপিরিয়েন্স। আর তখন এজ আ ব্যাকআপ যে আমি যাতে মান্থলি চলতে পারি। আজেরা বসে থাকলে তো স্কিল ডেভেলপমেন্ট হয় না। এখন যেমন আমি আজেরা বসে থাকলে আমার ফ্রেন্ডস আছে, কানেকশন আছে, ওদেরকে বইলা চল একটা শুট করি, একটা প্র্যাকটিস হয়ে যাবে। আমি যদি এক জায়গায় ইনাফ টাইম দেই আর শ্রম দেই, ওটা কিছু একটা কনভার্ট হবেই। আমরা যখন শুরু করি তখন তো আমরা পারফেক্ট না, না এটা তো একদমই না, একেবারে ফলস একটা ফ্যালাসির ভিতরে আমাদেরকে। এক্স্যাক্টলি এবিসিডি যখন শিখছি তখন কি আমরা ফুল সেন্টেন্স লিখতে পারতাম? আমি যদি ইভেনচুয়ালি চাই আমার একটা প্রোডাকশন থাকবে, আমি পাশাপাশি বিজনেস করব, তাইলে আমি কেন বই খাতায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়বো বা বই খাতায় বিজনেস শিখতে যাবো, যে বিজনেসটা আমি এখন হাতে কলমে ছাড়া শিখে গেছি। কোচিংয়ে গেলে যেমন ট্রিট করে মনে হয় গরু ছাগল ঢুকাইতেছে বাইর করতেছে, কোনো কারোর প্রতি কেয়ার নাই। 100 স্টুডেন্ট পড়তেছে আমরা ধানমন্ডিতে একটা কোচিং সেন্টারে, ভালো পড়ায়, বাট আমার জন্য ওইটা না, আমার জন্য না। তো 100 জন দিয়ে একই জিনিস শিখতেছে। আমার একটা ফ্রেন্ড আমাকে ট্যাগ দেয় একটা পোস্টে, জবটা ছিল একটা এনজিওতে, ইটস লাইক আ ওয়ান টাইম প্রজেক্ট, 5টা লোকেশনে যাইতে হবে, 5K দিবে। তো মানে আমার কাছে তখন ইটস লাইক টাকা দিতেছে শুট করতে, আমি তো এমনি ক্যামেরা নিয়ে বাইরে যাই, ইট ডাজন্ট ম্যাটার আমি কি ভিডিও বানাইতেছি। আমি হয়তো লাইট রুম ইউজ করা শিখতেছি তাও ফোনে। ওইটা দেখে আমার এত বড় বড় ক্লায়েন্ট পাইছে, মানে ক্লায়েন্ট আসছে আমার, আমি অবাক যে এখান থেকে আমার কাজের ক্রেডিবিলিটি কেমনে প্রুফ হয়। বেকার থাকা ইজ এ চয়েস, দ্যাটস হোয়াট আই বিলিভ। তুমি যদি স্কিলড হও, তোমার যদি কাজ হয়, তুমি ইউ উইল মেক এ ওয়ে আউট। কীভাবে কাজ ক্লায়েন্ট বের করবে, হ্যাঁ, দেন ইউ উড লার্ন এভরিথিং। ট্রাই করবো একটা স্ট্যান্ডার্ড রেট রাখার, যদি ওটার নিচে নামো ট্রাস্ট মি ওটার উপরে কোনো উঠতে পারবা না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্যাসিভ জার্নাল পডকাস্ট। আমার নাম মাশফিক, নাম তুর্য, অ্যান্ড আমার সাথে আজকে আছে হিমেল। ও একটা ফটোগ্রাফার, ও একটা এডিটর, ও অনেক কিছু, বাট ওই ইন্ট্রোডাকশন আমি পরে যাব। আমি আপনাকে একটা ব্রিফ বলে দিই। ও অনেক আগে থেকে ফটোগ্রাফি শুরু করেছে, ও অনেক আগে থেকে এডিটিংয়ের লাইনের মধ্যে আছে। সো ওর মধ্যে এমন কিছু এক্সপিরিয়েন্স আছে, ওর মধ্যে এমন কিছু ট্যালেন্ট আছে যেটা হয়তো আমাদের জানার মতো অনেক কিছু, যেটা হয়তো আমাদের বোঝার মতো অনেক কিছু। আমরা হয়তো অনেকেই চাই যে না ঠিক আছে আমরা একটা ভালো এডিটিং লাইনে যেতে চাই, বা মেইন স্ট্রিম মিডিয়া বা ডিজিটাল মিডিয়া বা কন্টেন্ট ক্রিয়েশন বা এইসব লাইনে আমরা থাকতে চাই, বা আমাদের বিজনেসের যেই এডিটিং বা আমাদের ফটোগ্রাফি আর আমাদের ভিডিওগ্রাফি আর হোয়াট এভার উই সে, যেটা আমাদের লাইফে এখন অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আমাদের বিজনেসগুলোর মধ্যে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সেই জায়গাতে হিমেলের কিন্তু অনেক বেশি ইনসাইটস। বুঝতে হবে ও অনেক আগে থেকে, ওর বয়স যখন 16-17 সামথিং এরকম না, সো যখন ওর বয়স 16-17 তখন থেকে ও এইসব শুরু করেছে। অ্যান্ড অ্যাট দিস পয়েন্ট হি হ্যাজ হিউজ অ্যামাউন্ট অফ স্কিল বলেন, বা আপনি যদি বলেন যে ওর ওয়ার্ক ফ্লো বলেন, বা ওর কাজের প্রতি যেই ডেডিকেশন বলেন, ওর এখান থেকে অনেক বেশি ইনসাইটস আজকে আমরা জানতে পারবো, অনেক কিছু আমরা শিখতে পারবো, অনেক কিছু বুঝতে পারবো, যেটা হয়তো আমরা বিগিনার হিসেবে বা ইন্টারমিডিয়েট হিসেবে বা অ্যামেচিওর হিসেবে অনেক কিছু বুঝতে পারি না। সো হিমেল, ইয়াস, কেমন আছিস? আসি দোস্ত, তুই যেখানে আনছিস। তো আবারও বলে দেই, আমরা যেখানে আছি এটা হলো বসুন্ধরার এখানে কাইন্ড অফ একটু মানে গরু দেখা যায় নিচে গেলে, মানে শিয়াল গরু ছাগল সবই দেখা যায়, বাট সমস্যা নেই। আলহামদুলিল্লাহ ভালো আছি দোস্ত। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো রাখছে আল্লাহ। এখন ব্যাপারটা হইতেছে ওর সাথে কিন্তু আমার অনেক আগে থেকে পরিচয়, ফর্মাল রিলেশনশিপ না, আমাদের মধ্যে তুই তুকারির সম্পর্ক। স্কুল থেকে আমরা একজন আরেকজনকে চিনি, ও সাকসেসফুল হওয়ার পরে তো আরও বেশি ওকে চিনি। বাট ব্যাপারটা হইতেছে ও কিন্তু এত বেশি মানে আমাদের মাঝে এমন না যে সবার কাছে এত পরিচিত, বাট হিজ ইনসাইটস নিডস টু বি ইন্ট্রোডিউসড টু ইউ গাইস, বিকজ ওর মধ্যে এমন কিছু আছে যেটা মানুষকে অনেক বেশি হেল্প করবে, যারা এই লাইনে কথা বলতে চায় বা কাজ করতে চায় বা
এই মিডিয়ার মধ্যে আসতে চায় বা ডিজিটাল জায়গার মধ্যে আসতে চায়, ওদেরকে অনেক বেশি হেল্প করবে। সো হিমেল, আমি তোর থেকে জানতে চাই তোর জার্নিটা কীভাবে স্টার্ট হয়েছে, মানে ঘুমানোর না। সো বেসিক্যালি আমি তো সবসময় আমার একটা ছবি তোলার প্রতি একটা নেশা ছিল ছোটবেলার থেকে। একদম যখন ওই যে ফিল্ম ক্যামেরাগুলো ছিল না, যে ফ্যামিলি ছবি তোলে, তখন আমি না আমাদের ফিল্ম ক্যামেরা নিয়ে আমি ছবি তুলতাম সবার। আমি ক্যামেরার সামনে থাকবো না, আমি ক্যামেরার পিছে থাকবো। তো ওইটা ছিল অনেক ছোটবেলা, লাইক যখন 7-8 বছর, 9 বছর, 10 বছর। তো আমার 10th বার্থডেতে আমার মনে আছে আমার ছোটো মামা আমাকে একটা ডিজিটাল ক্যামেরা দেয়। তো ফিল্ম ক্যামেরাতে ছবি তোলা, যারা ফিল্ম ক্যামেরাতে ছবি তোলে ওরা জানে যে ছবি তুললে 10-15টা বা 20টা ছবি তুললে তারপরে ডেভেলপ করতে দিতে হয়, রিলে যতগুলো থাকে। তোমার মজা পাইতাম না ছবি তোলা। তারপরে যখন ডিজিটাল ক্যামেরাটা দেয়, আমারই কিছু না, প্যানাসোনিকের একটা ক্যামেরা ছিল, যারা বুঝে ওরা বুঝে, ওই যে পয়েন্ট অ্যান্ড শুট। সো ওইটা দিয়ে আমি অনেক ছবি তুলি, আকাশের ছবি তুলি, ঘাসের ছবি তুলি, সব ফটোগ্রাফার এমনি। ওইটা ক্যামেরা তো এত বেস করে নেই না, আমার কাছে ম্যাটার করছে যে আমি সামনে কি দেখতেছি, আমি যেটা দেখতেছি ওইটা আমি ক্যাপচার করব। তো আমার ছোট মাথা তো তখন অত একটা প্রসেস করতে পারে, মানে শখ থেকে জিনিসটা আসছে, পুরোই শখ থেকে। তো কখনো আমি চিন্তা করিনি যে এখানে আসবে। তো বলতেছে এরপরে হয়েছে কি, আমি করতে 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 একটা পয়েন্টে 2013-14 আসে, আমার 12-13 বছর হয় আস্তে ধীরে। তখন স্কুল লাইফে যখন উঠি, দেখি ইউটিউবারদের দেখি, অনেক ইউটিউবাররা ভিডিও বানায় অনলাইন। তা আমারও একটু মন চাই, অনেক ইউটিউবার বলতে মেইনলি সালমান মুক্তাদির, তারপরে তখন যারা ছিল, আমারও মন চাই একটু ইউটিউবে ভিডিও বানাবো। তো একটা চ্যানেল খুলি, আমার ইউটিউবে এখনও গেলে দেখবেন যে ওটা 2013-এ খোলা। তো এই ইউটিউব চ্যানেলটা চেঞ্জ হয়নি। তো চ্যানেলটা খুলি, চ্যানেল খোলার পরে ভিডিও বানাই, অ্যান্ড আমার ফ্রেন্ডসদের নিয়ে ভিডিও বানাই, উইলসে যে ফ্রেন্ডরা ছিল ওদেরকে নিয়ে ভিডিও বানাই। তো ভিডিও বানাইতে 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 একটা পয়েন্টে আমি রিয়েলাইজ করি যে এখানেও আমি ক্যামেরার সামনে না, ক্যামেরার পিছে কমফোর্টেবল। তো আর অনেক বড় একটা জিনিস, আমি এডিটিং শিখে অনেক পরে যায় না আমার ক্যারিয়ারে, আমি এডিটিং শিখে অনেক আগের থেকে। তো যখন ইউটিউবে ভিডিও বানাইতাম, ওইখান থেকে আমার এডিটিংয়ের মোটামুটি একটা প্র্যাকটিস হইতে থাকে একটু একটু। হ্যাঁ, তো অত প্রফেশনাল কিছু না, বাট বেসিক্স যেটা, কখন কাট করতে হবে, কোন ফুটেজ রাখতে হবে, কোন ফুটেজ ফালাইতে হবে, আইডিয়া হয়ে গেছে। হ্যাঁ, মিউজিক দেওয়া ভিডিওতে। তো তখন ওইখান থেকে আমি আস্তে আস্তে টুলস ইউজ করা শিখি, কী কী করতে হয় রিসার্চ করি। তো একটা পয়েন্টে ওই ইউটিউবের জার্নি শেষ হয়ে যায়। ইউটিউবের জার্নি শেষ হয়ে যায় কারণ আমরা ও লেভেলস দিই, যেটা তখন সবাই জানে ওইটা অনেক প্রেশার থাকে। তো শেষ হওয়ার পরে আমি না কাইন্ড অফ তখন একটা ইসের মধ্যে পড়ি যে সব কিছু মিলায় যে আমি লাইফে কি করবো, ডেলুলুতে পড়ে গেছে। এক্স্যাক্টলি, লাইক আমার পড়ালেখা ভালো লাগে। আমি কিন্তু অ্যাকচুয়ালি আমার ইঞ্জিনিয়ারিং বলো বা বল, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বল, কোডিং বল, এগুলো অনেক ভালো লাগে। তখন আমার ইচ্ছা ছিল ওই লাইনেই যাবো, বাট আমি ও লেভেলস দিলাম। দেওয়ার পরে আমার ট্রেডিশনাল লাইনটা অত একটা ভালো লাগে না। আমার কথা হলো আমি ইউনিভার্সিটিতে বসে এত বছর কাটাবো, কাটায় একটা জব পাবো যে জব আমার লাইফের নিডস পূরণ করবে না, প্লাস আমি হ্যাপি থাকবো না, কারণ আমি যেটা ওইটা করতেছি না যেটা আমি করতে চাই। ওইটা করতে হলে আমার বুড়ো হইতে হবে, যখন আমার ইনাফ টাকা হবে তখন আমি করতে পারবো ওর মতো ক্যামেরা নিয়ে যায় ছবি তুল। চিন্তা করলাম এখন যেহেতু আমি এত বছর ক্যামেরার সামনে ছিলাম বা ক্যামেরার পিছে ছিলাম বা ক্যামেরা নিয়ে কাজ করছি, তো কেন না এইটারে একটু আগে ট্রাই করা যায় কি। তখন কিন্তু আমার মাথার ভিতরে মানে একদম বেসিক আইডিয়া ছিল কী করা যায়, কোনো ইন্ডাস্ট্রি কী, ইন্ডাস্ট্রি কেমনে চলে, কেমনে কাজ নেয়, কোনো কিছু আইডিয়া নেই। তো আমি স্টার্ট করছো স্যার? হ্যাঁ, আমি একটা জিনিস ডিসাইড করি যে আমি ক্যামেরা কিনবো, দেখবো কেমন লাগে। ও লেভেল শেষ। তো আমরা তো জানি বাংলাদেশে একটা আছে যে এক্সামের আগে রিলেটিভসদের কাছে গেলে রিলেটিভসরা টাকা দেয়। মানে এটা জানি না কেন দেয় এখনো, বাট টাকা দেয় ফর সাম রিজন। তো আমি কখনো পকেট মানি নিতাম না বাসা থেকে, আমার কোনো অভ্যাস ছিল না। আমি হ্যাং আউটস করতাম না বা বাইরে যেতাম না, গেলে ওই বাসার নিচে একটু খেলতে যেতাম, এর দূরই। তো আমার মানে এটা একটা জিনিস যে আমি কাজ শুরু করার পর অ্যাকচুয়ালি ঢাকা চিনছি। আমি এর আগে ঢাকায় কোনো উত্তরা বল, বসুন্ধরা বল, কোনো জায়গায় যাই নাই। আমি শান্তিনগর থাকতাম, শান্তিনগরই। মানে কি ঢাকায় তো বড় হয়েছিস তাই না? ঢাকায় বড় হয়েছে কিন্তু ঘোরাঘুরি না, কিন্তু আমার দূরে যাওয়া মানে আমার দেশে যাওয়া। তো আমার দেশের প্রতি অনেক টান ছিল ছোটবেলা। দেশের বাড়ি কোথায়? শরীয়তপুর। তো ওই দিয়ে আমি চিন্তা করলাম ও লেভেলসে যে টাকা আসছে এটা জমায়, এ লেভেলস দেওয়ার আগে আবার এ লেভেলসের আগে টাকা দিচ্ছে, এটাও জমাইছি। প্লাস ওই যে হ্যাং আউটের জন্য মাঝে মধ্যে আম্মু যে টাকা দিত ওইটা আমি তো যাইতাম না, সো আমি ওইটাও জমাইতে পারতাম। তো জমায় মোটামুটি একটা অ্যামাউন্ট হয়েছে। তো আমি চিন্তা করছি আমি ক্যামেরা কিনবো। তখন আমি এ লেভেলসের লাস্ট এক্সামটা যেদিন দিছি, আর পরীক্ষায় কি দিছি, আমি পুরো খালি খাতা দিয়ে আসছি পরীক্ষায়, লিটারেলি পুরো খালি খাতা দিয়ে আসছি। কারণ আমার না, আমি চিন্তাই করতে পারছি। আমি আম্মুরাও বলে দিছি যে আম্মু আমি কী করবো আমি জানি না, আমার মনে এক্সাম খারাপ হবে, আমি এক্সাম দিতে চাই না। আম্মু বলে না বাবা দা, আম্মুর অনেক মানে আমার কনফিডেন্স ছিল যে হিমেল পারবে। আমি চাইলে পারতাম, কিন্তু আমি পড়ি নাই, আমি কিছুই পড়ি নাই। তোর মাথায় কি ওই যে ক্যামেরা ছিল? ক্যামেরা ছিল এটা একটা, প্লাস আমার মানে
মানে মন উঠে গেছিল পড়ালেখার থেকে, যে যেমনে ওরা করে কোচিংয়ে গেলে যেমনে ট্রিট করে, মনে হয় গরু ছাগল ঢুকাইতেছে বাইর করতেছে, কোনো কারোর প্রতি কেয়ার নাই। 100 স্টুডেন্ট পড়তেছে আমরা ধানমন্ডিতে একটা কোচিং সেন্টারে, ভালো পড়ায়, বাট আমার জন্য ওইটা না, আমার জন্য না। তো 100 জন তো একই জিনিস শিখতেছে, একই জিনিস শিখতেছে, অ্যান্ড সবাইকে ঠিক মতো শিখতেছে নাকি এটা কে দেখতেছে? এটা তো কেউ দেখতেছে না। হ্যাঁ, একটা এক্সাম না, এক্সাম নিয়ে একটা পয়েন্টে হয়তো গার্জিয়ান ডেকে বলে যে মনে পড়তেছে না, বাট ওটা তো কোনো ভালো ইফেক্ট ফেলাইতেছে না। তো এইরকম কোচিং সেন্টার দিয়ে আমাদের মতো স্টুডেন্টদের কিছুই হয় না। তো ওইখান থেকে আমার মন উঠে গেছে। তো আমি এক্সাম দিয়ে বের হয়েছি, ওই সেম গাড়িতে করেই আমি আমার ক্যামেরা কিনতে গেছি। অনলাইনে একটা ক্যামেরা দেখছি, বের হয়ে হ্যাঁ সেম গাড়িতে করে আম্মুরে বলছি আম্মু ক্যামেরা কিনবো এমন এমন। তো আম্মুও কিছু টাকা দিছে, সব মিলে 60,000 টাকা হয়েছিল। ওইটা দিয়ে আমি ক্যাননের 60D কিনছি, ক্যামেরাটা ছিল সেকেন্ড হ্যান্ড, আর 2টা লেন্স কিনছি। ওইটা দিয়ে আমার সব কিছু স্টার্ট। তো ওইখান থেকে আমি তো জানি না কই যাবো, আমি তো অন্ধ হয়ে নামছি, আমি জানি না কই যাবো। কিন্তু তখন আমি ফার্স্ট একটা জব পাই। আমি এমনি আমার ফ্রেন্ডের ছবি তুলি, জাস্ট ফার্স্টে ফ্রেন্ডের ছবি তুলি, একটা পোর্টফোলিও বানাই, বা রাস্তায় আমি ওই যে স্ট্রিট ফটোগ্রাফি করি, যেগুলো দেখতাম অনলাইনে, যেগুলো ভালো চলে, আর অনলাইন ইউটিউব চ্যানেলগুলো আমি যা শিখছি কিন্তু সোফার আমার ইউটিউবে দেখে শেখা হয়েছে। তো ওই ইউটিউবে ওরা যা করতো আমি ওইটাই মিমিক করার ট্রাই করতাম। তো স্ট্রিট ফটোগ্রাফি করছি, ফ্রেন্ডদের ছবি তুলছি, এগুলো করে আমার মোটামুটি একটা পোর্টফোলিও হয়ে গেছে, যে এটা দেখা আমি বলতে পারবো আমি কাজ পারি, আর আমার এডিটিং স্কিলও আছে, আমি কালার সেন্সও আছে, আমি জানি কেমনে কালার করতে হয়, জানি কেমনে এডিট করতে হয়। অতদিনে তোর ওই আইডিয়া হয়ে গেছে করতে করতে একটা প্র্যাকটিসের উপর হয়ে গেছে। এটা এমন না যে আমি খাতা কলমে শিখছি, আমি কিন্তু এমন এক মানে খাতা কলমে কেউ যদি আমার কিছু শিখায়, ইভেন ফটোগ্রাফিও শিখাইতে যেত, আমি ওখান থেকে আমার মনে এসে পড়তো। অনেকজন এটা রিলেট করতে পারবে, খাতা কলমে সব কিছু, খাতা কলমের ফিল্ড এক্সপিরিয়েন্স সব। তো আমি তখন একটা জবে, আমার একটা ফ্রেন্ড আমাকে ট্যাগ দেয় একটা পোস্টে, জবটা ছিল একটা এনজিওতে, ইটস লাইক আ ওয়ান টাইম প্রজেক্ট, 5টা লোকেশনে যাইতে হবে, 5K দেবে। তো মানে আমার কাছে তখন ইটস লাইক, হ্যাঁ টাকা দিতেছে শ্যুট করতে, আমি তো এমনি ক্যামেরা নিয়ে বাইরে যাই, আমি ভেরি গুড ডিল, আমি যাব। তো শ্যুটটা এমন ছিল একটা এনজিওর জন্য, ফুটস্টেপস, নাম শুনছিস প্রবলি, অনেক ভালো কাজ করে। তো ফুটস্টেপসের রাফায়েত ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, ভাইয়া তখন বিদেশ ছিল, প্রবলি তখন আসছে, ভাইয়া আমাকে নিয়ে 5টা লোকেশনে যাবে, কয়েকটাতে আমি একাই যাব। তো জিনিসটা এমন হচ্ছে, আমি এখানে যাই জাস্ট ইন্টারভিউস নিব, আর কয়েকটা ছবি তুলবো, বাচ্চাদের স্কুলে পানির ফিল্টার লাগাইছে ওইটার, জাস্ট স্কুলে যাই ছবি তুলবো। তো মোটামুটি ওইখান থেকেই আমার মানে একটা কিক পাই আর কি, স্টার্ট ক্যারিয়ার একটা, হ্যাঁ যে অ্যাকচুয়ালি কাজ করলে কেমন লাগে। তো ইন্টারভিউ নিলাম, আমি একা যাইতে ভয় পেতাম, যেটা বললাম যে আমি এর আগে ঢাকার বাইরে মানে ঢাকার ভিতরে কোনো জায়গায় যাইনি। তো আমার একটা ফ্রেন্ড ছিল আলভি, ও উইলসের, তো ওকে নিয়ে আমি 5টা লোকেশনে যাই। তো হ্যাঁ ওইটার থেকে কোনো প্রফিট হয় নাই, যেহেতু 5K দিছে, বাট ওই যে ফিল্ড এক্সপিরিয়েন্সটা, এক্স্যাক্টলি আমি জানি যে শ্যুট করতে গেলে এখন কেমন ফিল করি, যে কি হয় কি হইতে পারে, মোটামুটি নেক্সট শ্যুটের জন্য আমি প্রিপেয়ার্ড। তো ওইখানে কাজ করতে 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 আমি যখন ছবি তুলি, ওই যে ফ্রেন্ডের ছবি তুলছি, ওরা আমার মডেল ছিল, ওইখান থেকে ইনস্টাগ্রামেও একটা দেখলাম একটা হাই পোস্ট 2018-এর দিকে, যে ইনফ্লুয়েন্সাররা কাজ করে, তো আমার ইচ্ছা দেখা কাজ করার, আমিও করবো যে ইনফ্লুয়েন্সাররা কাজ করে, আমিও মডেলদের ছবি তুলবো। আর আরেকটা জিনিস, যেটা আমার কখনো কিন্তু গোল ছিল না আমি মানুষের ছবি তুলবো, শুরু থেকে আমার ছিল ওয়াইল্ড লাইফ করবো বা স্ট্রিট ফটোগ্রাফি করবো, বা সব মানে মিলে একটা, কখনো ওই যে পোর্ট্রেটের দিকে কোন সময়ই ছিল না। বাট ওই যে প্রথমে ইনস্টাগ্রামে কয়েকজনের জন্য কাজ করছি, তখন দেখছি যে এই জায়গা থেকে এটা আমার একটা স্টেপিং স্টোন হিসেবে ইউজ করা যায়। আমি ইভেনচুয়ালি ডকুমেন্টারি করতে চাই, বাট এটা তো ডিরেক্ট আমার কেউ ডকুমেন্টারিতে হায়ার করবে না। যেমন এখন আমি চাইলে ডকুমেন্টারি করতে পারবো, বাট তখন তো আমি পারতাম না, না আছে আমার স্কিল, না আছে আমার রেপুটেশন, কিছুই নাই, আমার কে নেবে। তো তখন আমি চিন্তা করলাম যে করি এক স্টেপিং স্টোন হিসেবে, আমি পোর্ট্রেট তুলি, ব্র্যান্ডসের জন্য লাইফস্টাইল ফটোগ্রাফি করি। তো ওইটা শুরু করলাম, অ্যান্ড ওইখান থেকে আর কি ইনস্টাগ্রামে কাজ একটার পর আসতে থাকলো। অ্যান্ড আমিও জব চেঞ্জ করলাম, ওইখানে জব ছাড়া তারপর আরেক জায়গায় পিজা খাইতে জব নিচ্ছি, তারপরে মাঝখানে একটা এজেন্সিতে জব করছে 1 মাস। বাট জব আমার জন্য না, এটা আমি সবসময় জানতাম, এটা জাস্ট ফর এক্সপিরিয়েন্স, আর তখন অ্যাজ আ ব্যাকআপ যে আমি যাতে মান্থলি চলতে পারি, ফ্রিল্যান্স কাজ তো একেবারে বিগিনিং পয়েন্টে ইট ওয়াজ ফেয়ার। এক্স্যাক্টলি ইট ওয়াজ ফেয়ার, তোর জাস্ট তখন কিছু একটা করতেই হইতো। হ্যাঁ, আজেরা বসে থাকলে তো স্কিল ডেভেলপমেন্ট হয় না। এখন যেমন আমি আজেরা বসে থাকলে আমার ফ্রেন্ডস আছে, কানেকশন আছে, ওদেরকে বইলা চল একটা শ্যুট করি, একটা প্র্যাকটিস হয়ে যায়। বাট তখন তো এটা পসিবল ছিল না, তখন তো আমার কানেকশনস ছিল আমার উইলসের ফ্রেন্ডরা, রাইট? ওরা তো আর এইসব কাজের মধ্যে নাই, যেমন এখন তুই আসোস, আর 5-6 বছর আগে তো তোরা তো এইসবে ছিল। সো ওইভাবে করে স্টার্টটা হয় আর কি মোস্টলি। তুই যখন স্টার্ট করছিস তোর বয়স তখন 16, 17, 18, হ্যাঁ 16 ছিল। তো তোর ওই সময় সাপোর্ট সিস্টেম কিভাবে কাজ করছে, মানে তোর আশেপাশের ফ্রেন্ডরা কি এরকম করতো?
নট রিয়েলি, একটা ফ্রেন্ড ছিল আলভি, ও একটু ক্যামেরা নিয়ে মাঝে মধ্যে শুট টুট করতো, বাট নাথিং প্রফেশনালি। সো আমি মোটামুটি অন্ধকারের মধ্যেই ডিল করছি, নিজেই অন্ধকারে দেখা যায়। হ্যাঁ দেখা যাক কি হয়। তো সবাই মানে আমার সবাই বলছে যে কি করব কি না করবো। ইভেন আমি যে ক্যামেরা কিনছি এটা পুরো এলাকা কেমনে জানি যাই না গেছে আমাদের সব আন্টিরা এটা ডিসকাস করতে। আমার মনে আছে আমার অনেক ক্লোজ একটা ফ্রেন্ড, ওর আম্মু আমাকে বলতেছিল যেদিন ক্যামেরা কিনছি ওই দিন ওর বাসায় থাকছি, তো আন্টি যাইতে যেতে বলতেছিল যে ক্যামেরা এত টাকা দিয়ে ক্যামেরা কিনছো কেন, কি করবো এই ক্যামেরা দিয়ে, দেখবো না কত টাকা কামো, এমন ভাবে একটা আন্টি টাকা কামাই না এমনি এমনি। তো যাই হোক, তো পরে ওইখান থেকে না আমার আরেকটা জিদ কাজ করছে যে আমি জানি যে আমি যদি এখানে ইনাফ টাইম দেই, অ্যান্ড সবসময় আমি এটা বিলিভ করতাম যে আমি যদি এক জায়গায় ইনাফ টাইম দেই আর শ্রম দেই ওটা কিছু একটা কনভার্ট হবেই, না হলে দেখা যাবে এরপরে কী করবো দেখা যাবে। আমি তো মানে ইউনিভার্সিটি করার আমার টাইম আছে, আমি তো শেষ হয়ে যেতেছি না। আর এখনকার ইউনিভার্সিটিতে পোলাপান যা যায় ওরা ঠিক মতো পড়াশোনা করে নাকি সন্দেহ, ঠিক আছে। এর চেয়ে আমি তো করি না। এক্স্যাক্টলি, আমি তো আমার ফ্রেন্ডের দেখি, তো আমি জানি যে আমি যে কোনো টাইমে জয়েন করলে আমার প্যারা হবে না। তো আমার অলওয়েজ ব্যাকআপটা ঠিকই আছে। সবাই বলে যে ইউনিভার্সিটিটা শেষ করে তারপরে করতা, যদি ইউনিভার্সিটি শেষ করে আমি করতে চাইতাম এতদিনে এই ইন্ডাস্ট্রি অনেক দূরে। আমার কাছে লাগে যে দিস ইজ এ ভেরি ফলস ফ্যালাসি। মানে আমি কেন, আমার যদি সাকসেসফুল হইতে হয় কোনো একটা অ্যাসপেক্টে, আমার যদি কোনো একটা কিছুর মধ্যে ধর ফটোগ্রাফি বা এডিটিং তুই যেটার মধ্যে আসোস, আমার তো এটা স্টার্ট করতে ওয়েট করতে হবে না, তাই না? আমরা মনে করে যে একটা কিছু শুরু করতে আমাদের ওয়েট করতে হবে, আমাদের এই জিনিসটা শেষ হোক এরপরে শুরু করতে পারবো। আমরা যখন শুরু করি তখন তো আমরা পারফেক্ট না, এটা তো একদমই না, একেবারে ফলস একটা ফ্যালাসি ভিতরে আমাদেরকে। এক্স্যাক্টলি, এবিসিডি যখন শিখছি তখন কি আমরা ফুল সেন্টেন্স লিখতে পারতাম? কিছু একটা দিয়ে তো স্টার্ট করতে হবে। আমার কথা হলো আমি যদি ইভেনচুয়ালি চাই আমার একটা প্রোডাকশন থাকবে, আমি পাশাপাশি বিজনেস করব, তাইলে আমি কেন বই খাতায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়বো বা বই খাতায় বিজনেস শিখতে যাবো, যে বিজনেসটা আমি এখন হাতে কলমে ছাড়া শিখে গেছি। আমার কথা হচ্ছে যে আমি যদি ফটোগ্রাফি শিখতে চাই বা আমি যদি বিজনেস করতে চাই, হ্যাঁ ট্রেডিশনাল ওয়ে অনেকজনের জন্য কাজ করে। ম্যাক্সিমাম মানুষের লাইফে একটা ডিরেকশন দরকার হয়, ডিরেকশন দেখাতে। যদি আমি আমার ডিরেকশনটা জানি তাইলে আমি কেন অন্য জায়গার থেকে যাওয়া শুরু করব? আমি কেন একটা বিজনেস কোর্স করে তারপরে যে আমি ফটোগ্রাফি শুরু করব? আমি কেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স করে তারপরে যে আমি ফটোগ্রাফি শুরু করব? আমি তো ডাক্তার হইতেছি না, আমি তো লয়ার হইতেছি না। তাইলে আমার ট্রেডিশনাল একাডেমিক যে ওইটা দরকার। আমি কারো বলতেছি না আমার মতন স্টাডিতে গ্যাপ দিতে, সবার জন্য এটা না। আর তোর কি মনে হয় না এদিকে মানুষের একটা মানে মিথ্যা একটা কাজ করে যে না ঠিক আছে আগে আমি কাজ শিখা নেই এরপর আমি কাজ করব? ওইটা হয় না। ইউ ক্যান নট ডু থিংস উইদাউট ফিল্ড এক্সপিরিয়েন্স, তাই না? তুই যেটা বললি। সো আমি তোর একটা স্টোরি বলি। আমি লাইফে যে কটা জব ইন্টারভিউ দিচ্ছি প্রত্যেকটাতে আমি জবে ঢুকছি, কারণ আমি জানি আমি জবে ঢুকতে পারবো, তখনই যে আমি ইন্টারভিউ দেয়। আমি রিজেকশন মানে হ্যান্ডেল করতে পারি, বাট আমি তো জবে আমার টাইম ওয়েস্ট করবো না, যেহেতু আমার ফার্স্টের থেকে এই মাইন্ডসেট আমি নিজের কাজ নিজে করবো। সো আমি যেই জবেই যাইতাম না কেন, জবে যাওয়ার পরে আমাকে ইন্টারভিউতে যেই কোশ্চেনই করা হয়তো তুমি এটা পারো, আমি এটা পারি, কিন্তু আমি কিন্তু পারি না। আমারে জিজ্ঞেস করা হয়েছে গিম্বল, যারা ক্যামেরা নিয়ে কাজ করে জানে গিম্বল কি, রাইট? এখন সবাই গিম্বল ইউজ করতে পারে, বাট 2019-এ আমি পিজা গাইয়ের জন্য সিনেমাটোগ্রাফার হিসেবে অ্যাপ্লাই করছিলাম। তো ইন্টারভিউ দিতে গেছে, আমার জিজ্ঞেস করছে যে তুমি গিম্বল ইউজ করতে পারো। দ্যাট ওয়াজ আ ক্রুশাল পার্ট, বিকজ গিম্বল ইউজ করে ওই মুভমেন্ট করতে হতো কিচেনের মধ্যে, কিচেনের বাইরে। তো গিম্বল একদম ইউজ করতে পারি না। অ্যান্ড তখন গিম্বল নতুন আসছে, মানে এই ইকুইপমেন্টটা অনেক নতুন ইউজ হয়, আগে ফ্রি। ও তখন তো দেখলে ওয়াও, এক্স্যাক্টলি, আমি দেখা ও মাই গড আমার লাগবে। তো তখন ইউজ করা হতো ম্যানুয়াল গিম্বলগুলো, যে ফ্রি ক্যাম, ফ্লাই ক্যাম, এগুলো ইউজ করা হতো, ওই অ্যাকচুয়ালি ডিজিআর গিম্বলগুলো ইউজ করা হতো। তো আমার যখন বলছে আমি না বলছি হ্যাঁ পারি, আমি ইউজ করছি। তো ইন্টারভিউ দিলাম, জব পেয়ে গেছে। বাসায় যায় ওই দিন রাতে ইচ্ছা মতো ইউটিউবে ভিডিও দেখছি। আর আমার হ্যান্ডজনও কারো কাছ থেকে যে আমি নিয়ে ইউজ করবো এত কমন ইকুইপমেন্ট না, প্লাস আমার এত কানেকশন নাই যে আমি কাউরে বলবো তো দে আমি একটু ইউজ করে দেখি কেমন লাগে। তো ওই দিন রাতেই শিখছি ইউজ করা। রাতে শিখা পরের দিন যায় একটু আগে গেছি, আগে গিয়ে নাড়াচাড়া করছি, ওইখান থেকে আমি ইউজ করে শিখেছি। সে বুঝেও নাই যে আমি জীবনে গিম্বল ইউজ করিনি। এটা আমার কাছে লাগে যে এটা ঠিকই আছে, মানে আমারও কাজ দিছে, আমাকে বলে তুমি এটা পারবো, পারবো, হ্যাঁ পরে পারবো, এটা পরে দেখতেছি। হ্যাঁ, বাট অনেক জায়গায় আছে যেখানে এটা করা যায় না। সো দ্যাট ইজ দ্য রিজন আমি ওয়েডিং করি না।
আমি এটার রিজন হচ্ছে আমি অনেক স্লো কাজ করতে পছন্দ করি। স্লো বলতে অ্যাজ ইন আমি একটু টাইম নিয়ে আমি শর্টটা কম্পোজ করে, আবার আমি অনেক ফাস্টও কাজ করতে পারি। আমি নিজের মতো হইতে হবে, এটাই তো। আমি 2 ঘন্টায় 40টা আউটফিটে শ্যুট করছি, লাইক দ্যাট ইজ মানে ভেরি ফাস্ট শ্যুট করতে হয়, কিন্তু ওইটা আমি কমফোর্ট জোনে আছে, আমি ধাপ ধাপ শ্যুট করে ফেলছি। বাট ওয়েডিংটা কেন শ্যুট করি না? ওয়েডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সামওয়ান, ওয়েডিংয়ের ফটোগ্রাফি, যে এটা তো জীবনে একবার আসে ফর মোস্ট পিপল, জীবনে একবারই বিয়ে করে, রাইট? তো ওইটা যদি আমি মেস আপ করি, হয়তো ক্লায়েন্ট এটা বলবে ওইটা বলবে, বাংলাদেশে কেউ সু করবে না আমারে, হয়তো কথা শোনাবে, আমি ব্লক করে দিব, এমন করি না ক্লায়েন্টের সাথে। বাট যেটাই হোক, মানে এটা করে দিলে হিমেল বলতে চাইতেছে হি হ্যাজ দ্য অপশন, মানে এটা 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 আমার অপশন না, এটা যে কোনো কারোই অপশন হইতে পারে, বাট এই অপশনটা কেউ নিও না। তো যেটাই হোক, আমি নিজেরে মাফ করতে পারবো না, যেহেতু আমার কাজের প্রতি আমার ওই রকম ডেডিকেশন আছে না। আমি 2 দিনের জন্য এখানে না, আমি এখানে ফর দ্য লং গেম, ঠিক আছে? তো আমি যদি ছবি খারাপ তুলি, একজনের ওয়েডিং যদি ওইটার জন্য নষ্ট হয়, আমি ডিপ্রেশনে পড়ে যাবো। অ্যান্ড এইসব ক্রিয়েটিভ কাজে ডিপ্রেশনে পড়া মানে ভেরি ব্যাড। ভেরি ব্যাড। রেগুলারই পড়ি, বাট ওই রকম লেভেলের ডিপ্রেশনে পড়ে একজনের ওয়েডিং নষ্ট করে দিছি আমি, অ্যান্ড ওই অ্যাংজাইটিটা কাজ করে যে আমি যদি ওয়েডিংটা নষ্ট করে দিই। তারপরও আমি আমার লাইফে 2-3টা আর্ট শ্যুট করছি, বলে নিছি যে আমি সবার ছবি তুলতে পারবো না, আমি জাস্ট ব্রাইড অ্যান্ড গ্রুমের ছবি তুলবো আর স্পেশাল ছবি তুলবেন। ওরা আমাকে ওইটার জন্যই নিছে, কারণ জানে যে আই এম নট সামওয়ান যে ইভেন্ট শ্যুট করি, আই ক্যান শ্যুট ফাস্ট, বাট ওইটা আমার জন্য না। নিজের প্রিফারেন্সটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। কাজ পারতে পারি, জাস্ট বিকজ আমি পারি ডাজন্ট মিন যে আমি ওইটি করতে হবে। আমার আমার নিজের মনের মধ্যে ওই সক্রিয়তাটা থাকতে হয়। মানে বিগিনিংয়ে তো এই জন্যই আমি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি শুরু করছি, যে এইটা আমার ভালো লাগে দেখে শুরু করছি। এখন যদি এখানে এসেও আমি নিজের মন মতো কাজ না করতে পারি, তাইলে জিনিসটা তো আর হইলো না। যেমন আমার নিজের টিম দিয়ে আমি এখন ওয়েডিংগুলাই করি, ক্লায়েন্ট তো ফালানো যাবে না এখন যে মার্কেট। সো আমি ওই কাজগুলো পাইলে আমার টিমকে দিয়ে দিই, ওরা হ্যান্ডেল করে ওইটা। মানে আমি পুরো জিনিসটা সুপারভাইজ করি, আমারও টাচ থাকলেও ওরাও ওইটাতে কমফোর্টেবল। সো তো আস্তে আস্তে এগুলো অনেক ডেভেলপ হয়, তাই না? মানে তুই তো একেবারে যখন স্টার্ট করছিস তখন একটা সিস্টেম একরকম ছিল, আস্তে আস্তে এটা অনেক ইভলভ হয়েছে ডেফিনেটলি। ধর যে তুই যখন প্রোগ্রেস করছিস এই কাজটা নিয়ে, যে না ঠিক আছে 18-19-এ একরকম ছিল, 20-21-এ হয়তো আরেক রকম, করোনার সময় হয়তো আরেক রকম। টোটালি। সো ইন্ডাস্ট্রি ইজ অলওয়েজ ইভলভিং, অনেক চেঞ্জ করতেছে হ্যাঁ। বাট তোর মানে টার্নিং পয়েন্ট কোন জায়গাতে আসছিল, যে না ঠিক আছে আমি করতেছি কাজ, বাট সামথিং ইজ ভেরি মাচ চেঞ্জিং ড্রাস্টিক্যালি, এরকম মুভমেন্ট কবে গেছে ক্যারিয়ার ওয়াইজ? এটা মানে এত গ্র্যাজুয়ালি হয়েছে জিনিসটা না, বোঝা যায় না। বাট আমার জন্য কয়েকটা হিউজ জাম্প ছিল। একটা হলো যখন আমি আমার ফার্স্ট জবটা ছাড়ি। ফার্স্ট জবটা যখন ছাড়ি তখন আমার অনেক মানে যেটা হয়েছে কি, আমার কয়েকটা আর্লি অন আমার কয়েকটা ফ্রেন্ডস বানিয়েছি আমি, ফ্রেন্ডস বলো এখন ফ্রেন্ডস, তখন হয়তো ফার্স্টে কাজ করতে করতে কাজের ফ্রেন্ড ছিল, বাট এখন দে আর রিয়েলি ক্লোজ। তো ফার্স্টে যখন আমি ফুটস্টেপসে কাজ করতাম, ওদের একটা ক্যাম্পিং রিলিজ করছিল। ক্যাম্পিংয়ে ঢাকার যে ইনফ্লুয়েন্সার যেটা বলে, ইনফ্লুয়েন্সার বলো কন্টেন্ট ক্রিয়েটার বলো, ভালো ভালো কতগুলো কন্টেন্ট ক্রিয়েটার ইনফ্লুয়েন্সারের মধ্যে ছিল সুনেরা আপু, রাফসান, তারপরে তখন ত্রয়ী কাজ করতো, ত্রয়ী ছিল, তারপরে আলফাহাদ বাড়ি। তো এদের সবাই আমি অনেক রেসপেক্ট করি, বিকজ এরা আমারে ইন্ডাস্ট্রিতে অনেক কিছু শিখাইছে, সাথে করে কাজ করে, তারপরে প্রজেক্টে নিয়ে। তো ওদের সাথে আমার পরিচয় হওয়ার পরে আমি না একটা মানে ব্রডার পার্সপেক্টিভ পাইছি পুরো ইন্ডাস্ট্রিটায়। এর আগে আমি জাস্ট মানে গুলশানে যাইতাম, চিপা দিয়ে ঢুকতাম, অফিসে ঢুকতাম, অফিস থেকে বাইরে বাসায় যেতাম, আমি আর কিছু জানতাম না আমি কী শ্যুট করবো, কোথা থেকে কাজ নিব। মানে আসে না যে আমার মানে ফিজিক্যাল ওয়ার্ল্ডেও অত কানেকশন ছিল না, অনলাইন ওয়ার্ল্ডেও অত কানেকশন ছিল না। তো ওইখান থেকে সুনেরা আপু, তারপরে নাজিলা আপু, এরা আমাকে কয়েকটা শ্যুটে অফার করছে। শ্যুটটা ছিল অনেকজন হয়তো যারা আমার কাছে দেখছে, অনেকজন হয়তো শ্যুটটা দেখছে, মিলিটারি একটা শ্যুট ছিল, মানে মিলিটারি আউটফিট পরে আমরা 300 ফিটে একটা শ্যুট করছিলাম। ওইখান থেকে আমার সোশ্যাল মিডিয়াতে হিউজ একটা বুম হয়। ওই থেকে টোকি ওয়ার্ল্ডে? না না না, এটা হচ্ছে 300 ফিটে। 300 ফিটে, হ্যাঁ, মিলিটারি আউটফিট পরে, মানে ওরা জাস্ট মানে একটা ফ্যাশন শুটের মতো কোলাবোরেশন ছিল ওইটা। সো ওই শ্যুটটার পরে আমি মানে অনলাইন থেকে অনেক কাজ পাওয়া শুরু হয়। তো ওইখান থেকে আমার একটা ইনস্টাগ্রাম ইন্ডাস্ট্রিতে যে কাজ কেমনে আসে, মানে কি পরিমাণে আসে, হ্যাঁ আইডিয়া হয়েছে, প্লাস আমার এখান থেকে কাজ আসা শুরু হয়েছে। সো দ্যাট ওয়াজ আ হিউজ মানে পাম্প ইন মাই ক্যারিয়ার। এরপরেও মাল্টিপল বাম্পস হয়েছে, আমি যখন ব্যাটার কাজগুলো পাইছি, ইউএনের কাজগুলো পাইছি। সো তখন থেকে আমার আরেকটা ডিফারেন্ট বাম্প হয়েছে, যে আমি যেটা চাইছি আমি ট্রাভেল করব, কাজ করব। হ্যাঁ, হয়তো এখনও বাংলাদেশের বাইরে ট্রাভেল করি নাই কাজের জন্য, বাট বাংলাদেশের ভিতরে
মানে মোটামুটি অনেক জায়গায় আমার ট্রাভেল করা হয়েছে। আরও মানে ঢাকার ভিতরে থাকলে যেটা হয় সেম জিনিস বারবার দেখতে হয়, সেম জিনিস সেম লোকেশনই করতে হয়, অ্যান্ড আমরা ওই সিনেম্যাটিক পিকচারটা ওইভাবে পাই না যেটা সিনেম্যাটিক। সো গ্রাম অঞ্চলে গেলে ওই জিনিসগুলো পাওয়া যায় না, আমরা যেটা ইমাজিন করি আমি ওই জিনিসটা পাই। একটা মানুষ কাজ করতেছে ডিফারেন্ট অঞ্চলে, ডিফারেন্টভাবে কাজ করতেছে। তারপরে আমার ইন্টারভিউ, যেমন আর্লি অন আমার ক্যারিয়ারে ইন্টারভিউর অনেক এক্সপিরিয়েন্স ছিল ফুডস্টেপসের জন্য। আমি অনেক ইন্টারভিউ নিচ্ছি, একটা মানুষের সাথে কথা বলা, ওর থেকে মানে কোশ্চেনগুলো কীভাবে অ্যান্সার করো, মানে কোশ্চেন করতে হয়, কীভাবে অ্যান্সার নিতে হয়, সব কিছু। সো ওইখান থেকে আমার ডকুমেন্টারিতে কিন্তু ওয়ান অফ দ্য মেইন অ্যাসপেক্ট কিন্তু ইন্টারভিউটা ভালো হইলে স্টোরিটা কিন্তু আপনার ক্যারেক্টারই বলে। মোস্ট অফ দ্য টাইম একটা মানুষের নিয়ে ডকুমেন্টারি হয়, আর না হলে হয়তো আমি পয়সা বলবো। তো ওইখান থেকে ওই এক্সপিরিয়েন্সটা হওয়ার কারণে আমার ডকুমেন্টারিতে মুভ করা অনেক ইজি হয়েছে। অ্যান্ড যেটা বললাম, আমি ঢাকার বাইরে অনেক জায়গায় ঘুরে ঘুরে শ্যুট করছি। তার মানে আমি যেটা বুঝতেছি আর কি, যে ইট ইজ জাস্ট নট দ্য ফটোগ্রাফি দ্যাট প্লেড দ্য রোল, বাট তোর এখানে অনেক কিছু তোর ইভলভ করছে এখানে। জাস্ট মানে যেটা আমি ইন ফুল জার্নির যে স্টোরিটা, এটা শুনে আমি হোল হার্টেডলি এটা বুঝতেছি যে ইট ইজ নট জাস্ট দ্য ফটোগ্রাফি। না, ডেফিনেটলি এটা এখানে অনেক মানুষের সাথে দেখা, কথা বলা, অনেক জায়গায় যাওয়া, নিজের কমফোর্ট থেকে বের হওয়া, নিজের ওই প্লেসটা ছেড়ে ঠিক আছে একটু দুনিয়াটাও একটু দেখি বুঝি, এইসব পার্সপেক্টিভও অনেক বেশি মনে হয় তোর লাইফে ইম্প্যাক্ট ফেলছে, যেটা আমি বুঝতে পারলাম। এখন মানে আই এম ভেরি মাচ প্লিজ টু নো দ্যাট, যে না ঠিক আছে, ধর যে অনেকেই জাস্ট মনে করে কাজ মানেই টাকা, কাজ মানেই। আই থিঙ্ক যে যেটা আমি তোর স্টোরিটা থেকে অনেক ভালোভাবে বুঝতে পারতেছি যে ইট ইজ নট জাস্ট আ ওয়ার্ক, বাট ইট ইজ অলসো দ্য আদার থিংস দ্যাট উই ডোন্ট নোটিস। কাজ পারলেই হয় না, হয়তো আমাদের একটু কমফোর্ট জোন থেকে বের হয়ে অন্য কিছু এক্সপ্লোর করে দেখাটা ইম্পর্ট্যান্ট, অনেক নেসেসারি হয়। তা আচ্ছা, একটা ব্যাপার থাকে এখানে যে আমরা যখন কমফোর্ট জোন থেকে বাইরে যাই, আমরা যখন নতুন কিছু একটা করার ট্রাই করি, নতুন মানুষের সাথে মিশতে যাই বা কথা বলতে চাই, তুই যেই জিনিসটা বলি যে তুই অফিস থেকে বের হয়ে বাসা যাস, বাসা থেকে বের হয়ে আবার অফিসে আসস, বা তুই হয়তো ঢাকার বাইরে যাস না, বা তুই ফটোগ্রাফির মধ্যে কনসেন্ট্রেটেড। সো তুই এই ফিয়ারটা কাটাইছস কেমনে? বা তোর মধ্যে তো ডেফিনেটলি ওই অ্যাংজাইটি কাজ করছে শুরুর দিকে, বা কমফোর্ট জোন থেকে বের হবো কেমন একটা ফিয়ার জোন একটা থাকে, ওইটাও কাজ করছে। বা ধর যে তোর স্ট্রাগলসগুলো অনেক কিছু থাকে, যে ডিসকারেজমেন্ট। আচ্ছা, তুই একটা জিনিস বলা মানে যে তোরে সাপোর্ট মানে ডিসকারেজ কে করছে? সবাই এক্সেপ্ট মাই লিটল সিস্টার। মানে আমার ছোটো বোন ইজ দ্য অনলি পার্সন যে শুরু থেকে আজ পর্যন্ত আমার সাপোর্ট করে। অ্যান্ড মানে কোনো ওর কাছে কোনো কোয়েশ্চেন নাই, কোনো নাই, ও জানে ওর ভাই ভালো করবে। আর লিটারেলি আমার লাইফে সবাই, আমার মা বাবা থেকে শুরু করে, হ্যাঁ তারা তো একটা চায় যে ছেলে পড়ালেখা করুক, ভালো করুক, তাদের জিনিসটা একটু ডিফারেন্ট, বাট আশেপাশে মানুষ সবাই লাইক কী হবে কী হবে, বিকজ ইট ইজ মোর লাইক ক্রিয়েটিভ জিনিসপাতিকে বাংলাদেশের মানুষ অত ভ্যালু দিতে পারে। এক্স্যাক্টলি। অ্যান্ড ক্রিয়েটিভ জিনিসও সবই বাদ দিলাম, তুমি তোমার ল্যাঙ্গুয়েজে আমি কথা বলি, আমি তো এন্ড অফ দ্য ডে একটা বিজনেস করতেছি, রাইট? এটা তো আমি এমন না যে আমি জাস্ট ক্যামেরা নিয়ে সারাদিন ঘুরতেছি, ছবি তুলতেছি, মানুষের ছবি হাতে করে দিতেছি। দ্যাট ইজ নট ব্যাড, বাট আমি তো এখানে আমার একটা ক্যারিয়ারের চিন্তা করতেছি। দিস ইজ নট জাস্ট যে মজার জন্য করতেছি। সবাই এটাই মনে করতে শুরুতে হয়তো মজার জন্য করে, হয়তো মজার জন্য ক্যামেরা কিনছে, যেটা চিন্তা করা তো স্বাভাবিক, বিকজ ম্যাক্সিমাম ছেলেপেলে আমি যেটা আমি ক্যামেরা কিনছি, ডিএসএলআর কিনতো ফ্রেন্ডের ছবি তুলতে, অনেক স্বাভাবিক, রাইট? এখন হয়তো ক্যামেরা কিনলে মানুষজন ক্যারিয়ারের চিন্তা করে, হয়তো কিছু একটা করবে, হয়তো একদম মেইন ক্যারিয়ার না হোক, সাইড ইনকাম হলেও ওইটার চিন্তা করে, তখন এটা চিন্তা করতো না। তুই তো এখানে অনেক মানে আগেই শুরু করছিস। সো এই যে বললাম যে স্ট্রাগলস বা তোর যে এই অ্যাংজাইটি হ্যান ত্যান হাবিজাবি, এটা কীরকমভাবে হ্যান্ডেল করছিস? বা এই যে ফিয়ারগুলা, বিভিন্ন জায়গায় যাওয়া, কমফোর্ট হ্যান ত্যান হাবিজাবি, এখান থেকে যে বের হইতে হবে, তুই এটা হ্যান্ডেল করছিস কীভাবে? আচ্ছা, সো বেসিক্যালি যারা আমার অ্যাকচুয়ালি চিনে, ওরা জানে আমি কত বড় ইন্ট্রোভার্ট। লাইক আমি যেখানে কথা বলতেছি, দিস ইজ মি, কিন্তু এটা দিস ইজ আ ডিফারেন্ট মি, যেটা আমি নিজে বানাইছি আমার কাজ শুরু করার পরে। ওটা আমার সামনে বসে আছে তো, এক্স্যাক্টলি, কাইন্ড অফ ট্রু। কিন্তু দেন এগেন আমি তো ক্লায়েন্টের সাথে আমার কথা বলা লাগবে, নাহলে কাজ পাবো কেমনে? তো যখন আমি কাজে ঢুকি, অ্যান্ড আমার একটা জিনিস কি, আমার কাছে আই হ্যাড নো আদার অপশন, যে আমি যদি এটা, ইফ দিস ডাজন্ট ওয়ার্ক আই এম ডেড, আমার লাইফ শেষ, বিকজ আমার ফ্যামিলি আমার সাপোর্ট করতে পারবে না কিছু একটা করতে। অ্যান্ড আমার ইনিশিয়ালি প্ল্যান ছিল বাইরে যাওয়ার,
16-17 দিকে এভরি বাংলাদেশি একবার আর আমাদের দোস্ত ইংলিশ নামের ছেলেপেলের কথা তো জানোসই, হ্যাঁ। লাইক আমাদের বাংলাদেশে ভাত অনেক কম NSU-IOB ছাড়া, ঠিক আছে। অ্যান্ড আমি চাই নাই ওই লাইফটা, আমি চাই নাই ফর মেনি রিজনস। আমি হয়তো তখন আমার মাইন্ডসেট এমন ছিল, যাই হোক আমার প্ল্যান ছিল বাইরে যাওয়া, কানাডা যাওয়া। তো একটা প্ল্যান করার পর যখন না মানে আমি এমন একটা মানুষ, আমার দিনের প্ল্যান যদি এমন হয়, এটা যদি ড্রাস্টিকভাবে চেঞ্জ হয় না দিনের প্ল্যানটা, তখন আমি অনেক ডিমোটিভেটেড হয়ে যাই। আমি চুপচাপ একটা কর্নারে যেয়ে বসে থাকি, আমার আর কিছু করতে মন চায় না। সো আমার লাইফের প্ল্যানটা যখন ড্রাস্টিকভাবে চেঞ্জ হচ্ছে, আমি আর বাইরে যেতে পারবো না, দিস ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস যে আমি ফটোগ্রাফি শুরু করি। যে আমি জানি এটা আমি ওইটা মানে বাংলাদেশে যদি এটা করি, আমি অ্যাটলিস্ট আমার মন মতো আমি বাইরে ঘুরতে পারবো। আমি হয়তো বাইরে যা থাকতে পারবো না, থাকার এখন অ্যাট দিস পয়েন্ট আমার থাকার ইচ্ছা নেই। আমি বাংলাদেশে থাকতে চাই, অনেক সুন্দর একটা জায়গা, আমি বাংলাদেশে থাকতে চাই, নিজের দেশ, নিজের এই সব কিছু, ওইটা একটা আছে। টাকা থাকলে বাংলাদেশ সেরা, টাকা থাকলে বাংলাদেশ সেরা, সোজা কথা। তো স্ট্রাগল আমার ওই পার্টটা শিফট করতে, ওই মাইন্ডসেটটা শিফট করতে, যে আমি ইন্ট্রোভার্ট, আমি কথা বলতে পারি না কারোর সাথে, আমি অনেক আনকমফোর্টেবল। এটা কিন্তু আমি এখনও, আমার একটা এনার্জি আছে একটা, যে এনার্জিটা শেষ হয়ে গেলে আমি আর মানুষের সাথে ইন্টারাকশন করতে পারি না। বাট এটা আমি কাউকে বুঝতে দিই না। এটা আমার লাইফে যারা, কাজের লাইফে যারা আছে, কেউ বলতে পারবে না যে হিমেল অকওয়ার্ড, হিমেল কথা বলতে পারে না। হয়তো কেউ বলবে, বাট মানে আমি তোর আস্তে আস্তে এটা আইসে পড়ছে। আগে হয়তো তুই একদমই কথা বলতে পারতি না, ফোর্সফুলি আনা লাগছে, কারণ নাইলে সার্ভাইভ করতে পারবো না। তো নাইলে কেমনে সার্ভাইভ করবো? আমি তো আমার ক্লায়েন্টের সাথে কথা বলা লাগবে। আমি শ্যুটে গেলে আমার যেটা শুরুতে যেটা অনেক দরকার ছিল, যে একটা মডেলের সাথে শ্যুট করলে বা একটা ইনফ্লুয়েন্সার বা একটা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে শ্যুট করলে, ওর সাথে যদি আমি কথা না বলি, ও কমফোর্টেবল হবে না, আমিও কমফোর্টেবল হবো না। অ্যান্ড একটা মানুষের সামনে যখন তুমি ক্যামেরা নিয়ে ধরে রাখো, দুজনের মধ্যে যদি কমফোর্ট জোনটা না থাকে, ছবি জীবনে ভালো আসবে না। আর আমার শুরুতেই এটা গোল ছিল, আমার মডেল কমফোর্টেবল হইতে হবে। ব্র্যান্ড যা মনে করো, আমার ফটোশ্যুট পানিতে যাক, কিন্তু মডেল আনকমফোর্টেবল ফিল করে কোনো রিজনে, লোকেশনের কারণে, কিছুর জন্য, তাইলে আমি ওই শ্যুট আমার আমার গায়ে লাগে না। সো ওই দিক থেকে তাকায় আমার নিজের ওই জায়গা থেকে সরে আনতে হয়েছে। আমার শুরুতে হয়তো আনকমফোর্টেবল ফিল করছে, ভেরি শুরুতে মানে আমার কনস্ট্যান্টলি পুশ করা লাগছে। আমি আমি জীবনে মানে এত বাইরে দাঁড়ায় দাঁড়ায় শ্যুট করছি ফুটস্টেপসে থাকতে, ওই টাইমগুলো ভেরি টাফ ছিল। মানে আমি তো কখনো ওইভাবে রাস্তার মাঝখানে ক্যামেরা নিয়ে দাঁড়ায় এসে ছবি তুলে নেই। তো মানুষজন তাকায় হাঁটতেছে, যেতেছে, আমার মানে প্রত্যেকটা কাটার মতো লাগতেছে, যে কেমন যেন একটা ফিলিং। তো এখন গায়ে লাগে না, আমি রাস্তার মাঝখানে ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে, আই ডোন্ট কেয়ার। বাট তখন আই কেয়ার। তো এইগুলো চেঞ্জ করতে অনেক টাইম লাগছে, বাট ইভেনচুয়ালি আই হ্যাড টু চেঞ্জ। আস্তে আস্তে এগুলো হয়েও যায়, আমরা আমাদের ফিয়ারগুলো কাটায় উঠি, প্যারাই লাগে না। এখন আমি আমার ফ্রেন্ডের সাথে আমার টাইমে আমি আমার মতো, বাট যখন কাজের জায়গায় আছি, কাজের জায়গায় পুরো ডিফারেন্ট। এখন রাস্তা দাঁড়া করা দিল হিমেল, আই ডোন্ট কেয়ার, হ্যাঁ, অ্যাজ লং অ্যাজ আই এম গেটিং পেইড, আমার কোনো প্যারা নেই। এটা সব এডিটরের কথা। হ্যাঁ, এক্স্যাক্টলি। বাট আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, যে তুই বলে যে তোর এখানে অনেক কিছু, তুই দৌড় ঝাঁপ আটকায় টাটকায় আসছস, সব কিছুই ঠিক আছে, অল ইজ ফাইন। বাট কিছু জায়গাতে আসে না, আমরা আটকায় যাই। তোর কাজ অনেক ক্রিয়েটিভ। তুই ধর যে তোর যেটা আমরা নর্মালি কথা বলি না, ফটোগ্রাফি করি বা এডিটিং করি বা কন্টেন্ট, মানে হোয়াট এভার, আমাদের বার্ন আউট হয় বা আমাদের ক্রিয়েটিভিটি মাঝে মধ্যে ব্লক খেয়ে যায়। আমরা অনেকে কী হইলো, কিছু করতে মন চায় না। হ্যাঁ, তো এখন ওইটা তো ডেফিনেটলি আই এম প্রিটি শিওর তোর লাইফে আসছে অনেক রেগুলারলি। হাউ ডিড ইউ হ্যান্ডেল দ্যাট? সো দ্য ট্রিক নাই কোনো, সবার জন্য ডিফারেন্টলি কাজ করে। বাট ফর মি ইটস লাইক টেকিং সাম টাইম অফ, অন্য কিছুর উপরে ফোকাস করা। বা মাঝে মধ্যে আমি গেম খেলতাম, বাট এখন আর এটা কাজ করে না। এখন আর এটা মানে এমন বয়সের পর আর ভালো লাগে না। যেমন রিসেন্টলি তোর সাথে একদিন গেম খেলছিলাম, ওই লাস্ট 2 দিনই খেলছি আমিও। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি এরপর আর গেমে ঢুকি নাই। সো এখন গেমও খেলতে মন চায় না। ইটস লাইক একটু ঘুরতে যাওয়া বা একটু বাসার মধ্যে পড়ে থাকলেও না, কয়েকদিন একটু টাইম লাগে ই করতে, বা হয়তো নতুন একটা, অনেক সময় না কাজ দিয়ে কাজের এই ক্রিয়েটিভ রাতটা কাটে, হয়তো অনেক ইন্টারেস্টিং একটা কাজ আসছে। আর যখন এটার একটা জিনিস, এটা অনেকজন যারা কাজ না করে ওরা বুঝে না, যে কাজ করতে করতে এটা তো আমাদের মানে আমি শুরু করছি তো আমার ভাল লাগে দেখা, বাট সেম কাজ বারবার করতে 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 একটা পয়েন্টে আর এনার্জিতে থাকে না, ওই প্রত্যেকটাতে ওই রকম এনার্জি দেওয়া হয় না সেম কাজ হইলে।
নর্মালি দেখা যায় যে ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিতেছে, নর্মালি আমরা ক্লায়েন্টের কাজ করতেছি ঠিকই, আমাদের ভালো লাগতেছে না, আমরা ফিডব্যাক পাইতেছি, ক্লায়েন্টের মাঝে মধ্যে লাগে অনেক খ্যাত, কি দিছে এটা, এটাই আমি বুঝতেছি কাজটা ঠিক হইতেছে না, ক্লায়েন্ট বুঝতেছে না যে ভাই তোমার মানে টাকা দিতেছে ঠিকই, ক্লাসিক কাজ নিতেছে না, লসটা তো তার। লসটা তো তার। সো আমার কাছে মনে হয় যে ইন্ডাস্ট্রির এই জায়গাতে বোঝা উচিত বা ক্লায়েন্টদের এই জায়গাতে বোঝা উচিত যে একটা এডিটর বা একজন যাকে ক্রিয়েটিভ কাজ করতে দিতেছে ওকে ফুল ফ্রিডমটা দেওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যেটা আমার কাছে লাগে। অ্যান্ড এখানে তোর কাছে কি মনে হয় যে আমাদের যে ইন্ডাস্ট্রিটা আছে, এই যে ধর যে মিডিয়া হ্যান ত্যান হাবজাবি, এই ইন্ডাস্ট্রিটা কি প্রোগ্রেসিভ নাকি এটা অনেক বেশি পিছিয়ে আছে, বা তোর কাছে কি মনে হয় এখন? এই যে টাইমটা যেতেছে লাস্ট 1 year ধরে, এখন দেখতেছি অনেক চেঞ্জেস আসতেছে। বাট আমার এর আগে যত বড় কোম্পানির সাথে কাজ করছে না, ম্যাক্সিমাম বড় কোম্পানি হ্যান্ডেল করে অনেক বড় বড় লোকেরা, মানে অনেক বয়স্ক লোকেরা। তাদের ভিউটা একটু ডিফারেন্ট। খারাপ না, তারাও এমন একটা জিনিসের উপরে করে যেটা অলরেডি কাজ করে আসছে, তারা ওইটা চিন্তা করে যে এটা অলরেডি এত বছর কাজ করে গেছে। তারা এটা মিস করে যায় যে মিস করে যায় যে এখনকার অডিয়েন্সটা নতুন, আর অডিয়েন্সটা আমরা, রাইট? আমরা বড় হইতেছি, আমরা প্রোডাক্ট কিনবো, আমাদের টাকা খরচ হইতেছে, আমরা খরচ করে টাকা জিনিসপত্র কিনবো। তো তারা এটা মিস করে যায়। অ্যান্ড এই চেঞ্জটা যতদিন পর্যন্ত না আসবে, আমরা কাজ করে অন করে মজা পাবো না। ঠিক আছে? এইটাও ক্লায়েন্টের একটা বোঝা উচিত যে যখন একটা ক্রিয়েটিভ কাজ একজনকে দিতেছেন, ক্রিয়েটিভ ফ্রিডমটা ওর থাকা উচিত যে আমি তো ক্যামেরাম্যান না। ক্যামেরাম্যান কারে বলে? ক্যামেরাম্যান একটা জব আসছে যে খালি ক্যামেরা হ্যান্ডেল করে, আমারে তো হায়ার করতেছে কন্টেন্টটা পুরোটা ডেভেলপ করার জন্য, ডিওপি হিসাবে যে শর্টস করবো, শর্ট কেমন হবে। ইভেন ডিরেক্টরের কাজও করি আমরা, বাংলাদেশি ডিওপিরা। ডিরেক্টর যেটা করে ওইটাও করি, কারণ ডিরেক্টর ম্যাক্সিমাম টাইম ডিরেক্টর তো থাকে না, ডিরেক্টরের বাজেট থাকে না, সব কাজ আমরাই করি। আর ফটোগ্রাফি করতে গেলে পুরো ক্রিয়েটিভ ফ্রিডমটাতেও ফটোগ্রাফারের থাকা উচিত। বাট তারা শর্ট আগের থেকেই সব করে আনে, অ্যান্ড ওই এক্স্যাক্টলি অমনই লাগে, একটু লিওয়েও নাই। বাট সবাই এমন না, আবার অনেকজন অনেকে সুন্দর মতন বলে চেঞ্জিং। আমার কাছে মনে হইতেছে যে আস্তে আস্তে চেঞ্জ হইতেছে, আগের মতো নাই। অ্যান্ড এটা ড্রাস্টিক্যালি আমার কাছে মনে হয় যে বাংলাদেশে ইন্ডাস্ট্রি অনেক ইভলভ করতেছে, অনেক, অ্যান্ড ইটস ভেরি ফাস্ট। সো আমার কাছে মনে হয় যে যারাই কাজ করতেছে অলরেডি, ওটা তো এখন তো তুই কোটি কোটি টাকা কামাইতেছিস, ভবিষ্যতে 100, 150, 200 কোটি টাকার মালিক। আচ্ছা, তুই আমার ফ্র্যাঙ্কলি, ইফ ইউ আর কমফোর্টেবল ইনাফ, তুই আমার বল যে নর্মালি কত টাকা ইনকাম হইতে পারে, হোয়াট আর দ্য পোটেনশিয়াল? তো বাট ডিপেন্ড করে কোন মাস, ডিপেন্ড করে কোন টাইমের উপর ডিপেন্ড করে। যেমন ঈদের আগে একটা ভালো কাজ আসে, বছরের লাস্টে অলওয়েজ ভালো কাজ থাকে, আর তোর ঈদের পর বিচ্ছিরে যায়, বিকজ তখন আর কিছু অ্যাডভার্টাইজ করার মতো থাকে না। আবার আমি অনেক টাইপের কাজ করি, তো আমিও দিক দিয়ে একটু পার পেয়ে যাই যে আমার কাজ খালি জামা কাপড় শ্যুট করা না, আমার কাজ খালি ডকুমেন্টারি করা না, আমার কাজ খালি কমার্শিয়াল করা না, আমি সবই করি। বিকজ মানে এমন না যে সব একটু মানে সবগুলোর মধ্যেই আমার মজা পাই, জাস্ট বিকজ কাজ আসে দেখি করি, ওইটা না। আমি যে কাজ আমার ভালো লাগে না ওইটা নেই না, কাজ ভালো লাগতে হয়, কাজ ভালো না লাগলে কাজ ভালো হবে না। যেটা আমি কয়েকবার প্রজেক্টে ভুল করছি, আমি জোর করে নিজেরে মানে ফোর্স করে কাজ নিচ্ছি যে কাজ কেন ফেলাইতেছি, কাজ নিতে হবে, কিন্তু পরে এন্ড অফ দ্য ডে রেজাল্ট খারাপ হয়, রেপুটেশন খারাপ হয়, হিমেল কাজ ভালো করে না। তো এই জিনিসটা অ্যাভয়েড করাটা ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড যেটা আমি শিখছি, যেটা আমার সবসময় আমার বিজনেস একটা উইক ছিল, এটা আমি সবসময় বলি, কারণ দিস ইজ ট্রু। আমি ওই জায়গার উপরেই এখন বেশি ফোকাস করতেছি, বিকজ আমি জানি আমার ক্রিয়েটিভ সাইডে আমি যদি একটু পুশ করি, আমার ক্রিয়েটিভ সাইড অলওয়েজ ব্যাক টু একদম ঠিক মতো জায়গা মতো এসে পড়ে। বাট বিজনেস সাইডটা আমার সবসময় উইক ছিল, এটার উপরে আমি বেশি টাইম দিই। তো বিজনেস সাইড যেটা বলে, আমি যেই কাজ পারবো না আমি ওটা কোনো ফালাবো না, হয়তো নিজে করবো না বাট ফালাবো না, আমি ওইটা আরেকজনকে হায়ার করবো যে ওটা আমার থেকে বেটার করে। অ্যান্ড আমি এখন ওইটাই ট্রাই করি করার, যে আমার থেকে বেটার করে, যে আমার থেকে মজা পাবে কাজটা করে। আচ্ছা, এখানে ধর যে দুইটা জিনিস আমার আছে মাথার মধ্যে, দুইটা কোয়েশ্চেন আমার রাইজ হয়েছে। এক হলো তুই টিম ম্যানেজ কীভাবে করছিস, সেকেন্ড হলো তোর ফাইন্যান্স তুই কীভাবে ম্যানেজ করতেছিস, বিকজ টু আর ভেরি ক্রুশিয়াল পার্টস। তুই ধর যে প্রোগ্রেস করতে হলে ইউ ক্যান নট ডিনাই এনি অফ ইট। তোর যদি ফটোগ্রাফার অর এডিটর অর হোয়াট এভার এই ক্যারিয়ার গ্রো করতে চাস, ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ পিপল, তোর টিম থাকতে হবে। অ্যান্ড তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট যেটা, ফাইন্যান্স ম্যানেজমেন্টটা অনেক ভালো থাকতে হয়। ইউ
as a growing content creator or a growing editor or photographer or whatever I say, তুই জিনিসটাকে কীভাবে হ্যান্ডেল করতেছস or what you think যে তোর এখানে ল্যাকিং আছে যেটা তুই ইমপ্রুভ করার ট্রাই করতেছস? সো আমার টিম যেটা, আমার একটা হিউজ অ্যাডভান্টেজ হতেছে এরা আমার ফ্রেন্ডস, অ্যান্ড অনেক সময় এটাও ডিসঅ্যাডভান্টেজ হিসেবে কাজ করে। অনেকজন আমার বলছে যে ফ্রেন্ডসের সাথে কাজ করা কিনে মশা কেন, ফ্রেন্ডসের সাথে কাজ করা ইজ ভেরি টাফ। ওরা হয়তো কিছু একটা বলা যায় না বা সমস্যা এইটা হলে ফ্রেন্ডদের সাথে ওপেনলি বলা যায় না। বাট হিয়ার ইজ দ্য থিং, আমার ফ্রেন্ডরা নর্মালি আমার ফ্রেন্ডস, বাট যখন কাজ করি আমি যখন একটা ফিডব্যাক দিই ওরা ওইভাবেই নেয় যে ওরা কাজ করে আমার সাথে, প্রফেশনালি নেয় জিনিসটা। সো ওদেরকে আমার ম্যানেজ করা ইজ ভেরি ইজি। অ্যান্ড যেই কাজগুলোতে আমার বাইরের ধর এমন কিছু একটা স্কিল লাগবে যেটা আমার টিমের মধ্যেও নাই, প্লাস আমার থেকে বেটার একটা স্কিল লাগবে যে স্কিলটা আমার নাই, তখন বাইরে হায়ার করি। অ্যান্ড ভালো একটা নেটওয়ার্ক হয়ে গেছে, যখন আমি যেই স্কিল সেটই লাগুক আমি যে কোনো কারো কাছে রিচ আউট করতে পারি। আমার কাছে গ্রাফিক্স কি জানি ওয়ার্ড হারা ফেলছি, গ্রাফিক ডিজাইনার লাগুক, সিনেমাটোগ্রাফার লাগুক, ফটোগ্রাফার লাগুক, সবগুলোর একটা ক্যাটালগ আছে, আমার ফ্রেন্ডস আছে, আমার আছে যে নেটওয়ার্কের লিস্ট করে রাখছে, আমার এটা লাগবে, এটা হ্যাঁ এক্স্যাক্টলি। তারপরে ক্যামেরা ট্যামেরা রেন্ট করতে গেলে সব কিছুই মোটামুটি একটা এতদিন হয়ে গেছে, একটা আছে আমার কানেকশনস বিল্ড আপ হয়ে গেছে। তো এগুলোতেও প্যারা হয় না, এগুলো টিমের বাইরে যদি আমার ইন্ডিপেন্ডেন্ট কারোর লাগে। আর টিমের ভিতরে আমার আমরা তিনজন, আমি, আমার ফ্রেন্ড শাহিদ, আমার ফ্রেন্ড ফেরদৌস, সো তিনজন মোটামুটি আমরা জাগাল করি সব কাজ। তো ওরা দুজনই সিনেমাটোগ্রাফি করে, দুজনই ফটোগ্রাফি করে, বাট ওদের স্ট্রং স্যুট আছে একজনের এক এক দিকে, ওইভাবে আমি ইউটিলাইজ করার ট্রাই করি যে যেটাতে বেটার। সো এইটা হলো আমার টিমেরই গেল। আমার টিম ভেরি সিম্পল, এখনও আমি অত বড় টিম বানাইতেছি না, আমি আস্তে ধীরে এডিটার নিব একটা। বাট আমার একটা জিনিস কি, আমার ওই কাজটা হ্যান্ড ওভার করতে একটু টাইম লাগে, মানে আমার মন মতো না আসা পর্যন্ত ট্রাস্ট ইস্যুস, বিকজ এই কাজ আমি গ্রাউন্ড আপ থেকে আমার ক্যারিয়ার আমি জিরো থেকে বানাইছি। আমার তো অনেক ক্লোজ এই জিনিসটা, নট জাস্ট আ বিজনেস, ঠিক আছে। ইভেনচুয়ালি আমি অন্য বিজনেসও করবো, তখন যায় ওই বিজনেসগুলোতে আমি একটু ওগুলো তো ওইভাবে বেবি করবো না, হ্যাঁ বেবি করবো বাট এটার মতো করে না, বিকজ দিস ইজ এভরিথিং, দিস ইজ হোয়াট আই স্টার্টেড ফার্স্ট। তো এরপরে ফাইন্যান্সের কথা যেটা আসে, সো এটাও যারা আমার খুব ক্লোজলি চিনে তারা জানে আমি আমার ফাইন্যান্সটা অনেক স্ট্রিক্ট। আর আমার ফাইন্যান্স আর ফাইল ম্যানেজমেন্ট এই দুইটা জিনিস আমি মানে একদম টু দ্য টি আমি মেনটেন করি। ফাইল ম্যানেজমেন্টের যে এই সিস্টেম আমি শুরুতে শুরু করছি 2018-এ, সেম সিস্টেম এখনও চলতেছে, অ্যান্ড ইট ওয়ার্কস পারফেক্ট। অ্যান্ড ফাইন্যান্সে আই ইউজ আ অ্যাপ কল মানি ম্যানেজার, ঠিক আছে। এটা হলো আমার ফোনের জন্য, অ্যান্ড আরেকটা হলো আমার করা একটা ডাটাবেস করা। সো এই দুইটা এভরি শ্যুটের পর আমি রিলিজিয়াসলি ফলো করি যে আমার কয় টাকা আসতেছে, কয় টাকা বাইরে হইতেছে, কয় টাকা কই যেতেছে। আমার যদি এখনও তুই জিজ্ঞেস করস না লাস্ট মান্থে আমি কত টাকা খরচ করছি, পুরা 10 টাকার থেকে শুরু করে সব বলতে পারবো আমি, কত টাকা কই গেছে, কত টাকা কই থেকে আসছে। লাস্ট 3 to 4 years ধরে আমি এটা মেনটেন করতেছি। এটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ টাকা কই থেকে কই যায়, কি করি। আমি আবার একটু বেশি করি আমার মনে হয়। আমার মাঝে মধ্যে আমার আশেপাশে মানুষ হয়তো খেয়াল করে না, বিকজ আমি অনেক সুইফট এটা নিয়ে। অন্য মানুষ যখন ফোন টিপে আমি ওই টাইমের মধ্যে আমি লিখে রাখি জাস্ট অ্যাপের মধ্যে, এটা অভ্যাস হয়। আমি একটা ভিডিও বানাইছি এটা নিয়ে যে আমি কেমনে মানে টাকাটা মানে ম্যানেজ করি, কয় টাকা আসে, কয় টাকা যায়, এটা জাস্ট ধাপধুপ একটা করে ফেলাম। বাট এন্ড অফ দ্য ডে এটা আমার অনেক হেল্প করে। আমি যদি না জানি আমার টাকা কই থেকে আসে, টাকা কই থেকে যায়, এটা অনেক অনেক প্যারা। প্লাস ক্লায়েন্টরা যখন পে করে তখন ওই টাকাটা আমার আসছে নাকি, কত টাকা অ্যাডভান্স আছে, কত টাকা অ্যাডভান্স করা বাকি আছে, আবার ডিউ আছে, এই জিনিসগুলো লিখে রাখা ভেরি ইম্পর্টেন্ট। আগে আমি জাস্ট একটা গুগল ডক্সে লিখে রাখতাম, ঝামেলা বারবার টাইপ করে ফোনের মধ্যে এইগুলো, কারণ মোস্ট অফ দ্য টাইম আমি ফোনে ইউজ করি, পিসির মধ্যে বসে জাস্ট রাতে একবার একটা এন্ট্রি দেই, ওইটাই। সো এইভাবেই। আর আমার এমনিতে সেভিংস যেটা একটা জিনিস, আমার ওইভাবে সেভিংস করি নাই কখনো। এখন এটা মনে হইতেছে অনেক ইম্পর্টেন্ট, বিকজ এখন একটু ফিউচারে চিন্তা করতেছি। মানে তখন সারা জীবন ফিউচারে চিন্তাই করছি, বাট এখন একটু স্টেবল ফিউচারে চিন্তা করতেছি। এখন হয়তো ইনভেস্টমেন্ট দরকার, হ্যাঁ। অ্যান্ড ওই দিকটা আমি একটু সবসময় একটু হালকার উপরে, অনেক রিজনসে, ফ্যামিলির দিকে গেছে এই সেই, তো আমার কোনো ওইভাবে সেভ করার অপরচুনিটি হয় নাই। অ্যান্ড সবসময় বিজনেসে ইনভেস্ট করছি ব্যাক, যেহেতু সবাই জানে ক্যামেরা কেয়ার অনেক এক্সপেন্সিভ। প্লাস নিজের উপরে ইনভেস্ট করছি, যে নিজের ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট সব কিছু মিলে। তো এখন হইতেছে এমন একটা সময় এসে পড়ছে লাস্ট 1-2 বছর ধরে আমি জাস্ট ফোকাস যে
হ্যাঁ স্টেবল হয়ে তারপরে এখন তো সব হয়েই গেছে, স্কিল আছে, স্কিলও ডেভেলপ করতে হবে আরও, বাট এখন সেভিংস দরকার, ইনভেস্টমেন্ট দরকার, বিকজ ট্রেডিশনাল ওয়েতে ব্যাক আসতে হবে। আচ্ছা, তোর কিছু জিনিস থাকে এখানে, ধর যে সেভিংসের কথা তুলি, আমি তোর ইনভেস্টমেন্ট নিয়ে একটা দিব। কিছু জিনিস আছে ইনভেস্টমেন্টের, কিছু কাহিনী আছে যে নেভার ট্রাস্ট অন জাস্ট ওয়ান বিজনেস। এখানে এরকম একটা ফ্যালাসি আছে যে তোর কি অন্যান্য কোনো কিছু নিয়ে ইচ্ছা আছে যে না ঠিক আছে আমার এই ক্যারিয়ার সেট হয়ে গেছে, আই ওয়ান্ট টু সুইফট টু অ্যানাদার বিজনেস অর সামথিং, আমার এটা থাকবে এমন কোনো মানে কথা নেই যে আমি এটা করবো না, বাট আমি চাই আমার সেকেন্ডারি বিজনেস থাকুক টু বি সেফ, এরকম প্ল্যান আছে তোর? ডেফিনেটলি, বিকজ আচ্ছা এটা একটা জিনিস, আমি সবসময় ফুড নিয়ে অনেক ইন্টারেস্টেড ছিল। আমি ইভেন এখনও অনেক খাবার শ্যুট করি। রিসেন্টলি বেস্ট এভার ফুড রিভিউ শোর জন্য 2টা এপিসোড শ্যুট করছি। তো মানে এত মজা পাইছি শ্যুট করা, যে এর আগেও আমি অনেক খাবার শ্যুট করছি, যেমন রাফসানের সাথে, খুদালাক্সের সাথে। তো খাবার শ্যুট করতে কেন জানি আমার অনেক ভালো লাগে। তো খালি শ্যুট করতে না, ইভেন আমার খাবার বানাইতে অনেক ভালো লাগে। তো আমার অনেক দিনের ইচ্ছা, প্লাস আমি একটা গোল, আমার 5 বছরের গোল লিস্ট করি আমি। 5 বছর আমার লাইফের 30 পর্যন্ত, এত বছর 25 পর্যন্ত ছিল, 30 পর্যন্ত আমার একটা মানে ইয়ারলিও একটা গোলই করা। সো আমার ইচ্ছা যে বাই দ্য টাইম আই এম 25 আই ওয়ান্ট টু হ্যাভ আ ক্যাফে। রেস্টুরেন্ট ইচ্ছা ছিল, বাট আমি একটু ক্যাফের দিকে বেশি টানে আমার, স্যান্ডউইচ বানাবে, অ্যাস্থেটিক ফটোগ্রাফার মানুষ ভাই, একটু স্যান্ডউইচ, সুন্দর সুন্দর স্যান্ডউইচেস থাকবে, এই থাকবে সে থাকবে। তো এই দিকে টান আছে আমার, এটা করার ইচ্ছা। আমার দাওয়াত দিস অবশ্যই, আমি একটা স্পেশাল ভিআইপি কার্ড নিয়ে আসবো। ওকে ঠিক আছে, হিউমার ট্যাবলেট আসছে, স্যান্ডউইচ খাওয়ার। তো এইদিকে টান আছে, অ্যান্ড ইসের দিকেও যাইতে চাই একটু। এটা তো আমার যে এখন যে বিজনেসটা, এটা আমি তো প্রোডাকশন মডেলে নিয়ে যেতে চাই। সো ইভেনচুয়ালি চাই যে এখান থেকে ব্রাঞ্চ আউট করে আরও কয়েকটা বিজনেস দেবো, বিকজ বিজনেস ছাড়া তো ভর্তি নাই বাংলাদেশে। বিজনেস না করলে টাকা পয়সার কথা আসবেই, যতই বলি শখ শখ শখ। এইটা কইলো আমার অ্যাক্টিভ কাজ, মানে অ্যাক্টিভলি আমার লাইগা থাকতে হইতেছে। আমি কতদিন এমনি লাইগা থাকবো? লাস্ট 6-7 বছর ধরে কাজ করতেছি, মানে একটা শরীরেরও ব্যাপার স্যাপার আছে, আর এখানে আমার হ্যান্ডস অন থাকতে হবে পুরো টাইম। সো এমন কিছু চাই যেটা আর কি আমার স্টেবলি, হ্যাঁ একটু মান্থলি মানে প্যাসিভ ইনকামও বলা যায় না, ওটাও অ্যাক্টিভ ইনকামই, বাট ওইখানে আমার পুরো টাইম খাটতে হইতেছে না। সো ফুডের মধ্যে ঢোকার ইচ্ছা, ক্লোদিংয়ে ঢোকার ইচ্ছা, যেহেতু আমি এত বছর ক্লোদিং নিয়ে কাজ করছি। অনেকজন হচ্ছে ক্লোদিংটা অনেক একটা ক্লিশে একটা বিজনেস, বাট আমার কাছে আই সি ইট ডিফারেন্টলি। যেমন আমার যে লিপ ক্লোদিং একটা বিজনেস ছিল, মানে স্টার্ট করতে গেছিলাম বাট করি নাই। রিজন ইজ সবাই নিউ মার্কেট থেকে গেঞ্জি কিনে বেছে, ম্যাক্সিমাম মানুষ, বা ফ্যাক্টরি থেকে বানানো গেঞ্জি না পরে ওইটা সেল করে। আমি না অমনি করে স্টার্ট করতে চাই না, বিকজ এমনি যদি স্টার্ট করতামই আমি আর অনেক আগে স্টার্ট করতে পারতাম, বিকজ আমার যে কানেকশানস আছে ইন্ডাস্ট্রিতে প্লাস ফ্যাক্টরিতে, ওদের থেকে অনেক ইজিলি আমি মাল আইনা সেল করতে পারতাম। বাট ওইভাবে আমি করতে চাই না। আমি চাই অ্যাকচুয়ালি প্রোডাক্টটা আমি বানাবো, আমি ডিজাইন করবো, তখন যায় ওইটা আমার কাছে মনে হবে যে না প্রপারলি আমি করতে পারছি। সো ওইটা যেখান থেকে অর্ডার দিয়েছিলাম আমার মন মতো হয়নি, প্লাস হঠাৎ করে ইয়ার্ন প্রাইসও বাড়ছিল। অ্যান্ড আমি মানে আমার কাছে প্রাইসিংটা অনেক সেন্সিটিভ, বিকজ আমি তো একটা আছে না যে মন মতন এই দামে আমি গেঞ্জি বেচতে চাই, ওই দামে গেঞ্জি না বেচতে পারলে ওই রকম মিলে নাই, তো তখন স্টার্ট করিনি। বাট ইভেনচুয়ালি ক্লোদিংও আমি ঢুকবো, বাট প্রপারলি ঢুকবো। তো এমন কয়েকটা বিজনেস সাইডে ইচ্ছা, বাট এটা আমার এই সাইডে আমার আপত্তি আছে। আপত্তি থাকবে না? হ্যাঁ, আমার থাকবেই, ওইটা সমস্যা না, পডকাস্টের জন্য হইলেও আমার আপত্তি থাকবে। বাট কাহিনীটা আমার বিজনেস না, ইউ হ্যাভ এ এক্সিলেন্ট প্ল্যান, ওইটা নিয়ে আমার সমস্যা না। বাট দেখ এখন রাইট নাও আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর, আমার যদি কিছু একটা করতে হয় আমার ক্রেডিবিলিটি দরকার, অর হোয়াট এভার আইসে। তোর ক্রেডিবিলিটি আমি জানি, আমি পার্সোনালি জানি। তোর থেকে ধর যে যারা মনে কর ভালো করতেছে বা খারাপ করতেছে, ওদেরও দেখি যে আমি অনলাইনে প্রেজেন্স অনেক ভালো, ঠিক আছে? সো আমার ওইখানে কোয়েশ্চেনটা দাঁড়ায় যে ওয়াই ইউ আর নট ইন দ্য কন্টেন্ট ক্রিয়েশন। এটা আসতেছিল, আমি জানতাম। সো এটা অনেক সুন্দর অ্যান্সার আছে, বিকজ এটা নিয়ে আমি এতদিন চিন্তা করছি, আমার মাথার ভিতরে এটা মানে পার্মানেন্ট একটা জায়গা করে নিয়েছে যে এই চিন্তাটা। সো হয়েছে কি, আমি তো কন্টেন্ট বানাইতাম রেগুলারলি, মোটামুটি না রেগুলারলি না বানালেও ছবি তুলে ছবি পোস্ট করতাম, তারপরে মাঝে মধ্যে ইউটিউব ভিডিও 2-1 ছাড়তাম। এখন এমন একটা পয়েন্টে এসে পড়ছে ইউটিউব মানে বলে যে ডিমনিটাইজ করে দিবে,
যে আমি যদি ভিডিও না বানাই। আমার এই চ্যানেল মনিটাইজ করা ফ্রম 2013, তখন মনিটাইজ করা। তো বুঝ এই চ্যানেল যদি ডিমনিটাইজ করতে চাই কেমন লাগে। তারপরে আমি নিজেরে ওইরকম একটা জায়গায় আনতে পারতেছি না যে আমি ভিডিও বানাবো। সেটা মাল্টিপল রিজনসগুলো মোস্টলি আমার ভিতরে। তো আমার একটা হিউজ প্রবলেম কি, এই যে রিলসে যে শিফট হয়েছে না পুরো ইন্ডাস্ট্রি, এই শিফটটা না আমার মানে একটা বাড়ি মারছে, সোজা কথা একটা বাড়ি মারছে। বিকজ মাঝখানে আমি এত ফোকাস ছিলাম ডকুমেন্টারিতে 2022-তে, আমি দুইটা জিনিস হয়েছে। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে না থাকলে কিন্তু আমি ইসের ছবি তুলতে পারবো না, মডেলদের ছবি তুলতে পারবো না। মডেলদের ছবি না তুললে কিন্তু আমি পোস্ট করতে পারবো না। সো অনেকজন মনে করে যে আমি কাজ করি না, আমি কিন্তু কাজ রেগুলারলি করতেছি, কিন্তু আমি যে কাজ করি এগুলো পোস্ট করার মতো না। পোস্ট করার মতো না অ্যাজ ইন এগুলো জাস্ট কোম্পানি পোস্ট করে, ইন্টারনালি পোস্ট হয়, বা কোম্পানি পেজ থেকে পোস্ট করে, বিজনেসের পেজ থেকে পেজ থেকে পোস্ট করে, আমি পোস্ট করি না। সো ওইটা তো মনে কর কন্টেন্ট হিসাবে আর আমি ইউজ করতে পারি না। সো এই জন্য আমার কন্টেন্ট দেখে না মানুষ। আগে যেমন এই মোস্টলি ইনফ্লুয়েন্সারদের শ্যুট করতাম, মডেলদের শ্যুট করতাম, তখন মানুষ দেখতো রেগুলারলি পোস্ট করতেছি। তখন কিন্তু অ্যাকচুয়ালি এখন থেকে কাজ কম করতাম। এটা কেউ বুঝে না, সবাই মনে করে যে হিমেল এখন কাজ করেন। আমি লাস্ট 2-3 মাস ধরে যার সাথেই দেখা হয়েছে, কী রে হিমেল তুই অনলাইনে নাই, তোর তুই প্রেজেন্স নাই, তোর দেখি না। আমি এটা কেমনে বুঝাবো? সো এখন থেকে যারা যারা বলবে আমি জাস্ট এই পডকাস্টটা দিয়ে দিব, দেখে নিয়ে। তো হয়েছে কি এটা, যে ওই যেটা বললাম যে অনলাইনে আমার শ্যুট ওই রকম শ্যুট করা হয় না, দেখে ওগুলো পোস্ট করা হয় না। সেই জন্য মনে করে মানুষ প্রেজেন্স নেই। আরেকটা জিনিস হলো, আমি যে আমার ইউটিউবের কন্টেন্ট কেন বানাই না, তো মাঝখানে আমি ওই গ্যাপটা দেওয়ার কারণে না আমার মানে ক্যামেরা ভাল লাগে না। কি আমি চাই বানাইতে, আমি প্রত্যেকদিন রাতে চিন্তা করি বানাবো, পরের দিন ওইটা আমার ওই মোটিভেশনটা পাই না। আর মাঝখানে লাইফে একটু ঝড়ঝাপটা গেছে, তো ঝড়ঝাপটার কারণে মেন্টালি একটু মানে বাড়ি খেয়ে গেছে, সাবটেল। হ্যাঁ, তো এখন একটু মানে নিজের একটু ক্যামেরার সামনে থেকে লুকায়, হ্যাঁ, তো গুছায় ফেলছি। এখন আর মোটামুটি আমি অনেক ভালো জায়গায় আছি মেন্টালি। বাট ওই যে ফেলার পরে এখন আবার ব্যাক করতে মানে আমার ক্যামেরার সামনে আসতে একটু কষ্ট হইতেছে। বাট ইভেনচুয়ালি আমি জানি, যেটা আমি সবারই বলি, আই মিন দিস দ্য লং গেম। তো 2 দিনের জন্য না, আমি টাইম লাগলো আমি ব্যাক করবো। আর আমি সবই জানি, আমি ব্যাক এন্ডে তো কাজ করছি, আমি জানি কী পোস্ট করলে ভিউজ আসবে। এটাও একটা মজার বিষয় জানোস, আমি জানি কী পোস্ট করলে ভিউজ আসবে, বাট আমার যে একটা ঘাটটা যে তেরা, আমি ওটা পোস্ট করতে চাই না। আমার কথা হলো, আমি কেন এমন কিছু পোস্ট করবো যেটা মানে জিনিসটা কি সবাই করলে আমার ওই জিনিসটা করতে মন চায় না, আমার একটু মানে রিপালসিভ বিহেভিয়ার কাজ করে। আমার ফ্রেন্ডসরা অনেক ফেমাস, সোজা কথা, মানে দে আর ভেরি পপুলার। আমি জানি যে ওদের একজনের যদি আমি ভিডিওতে নিই, আমার ভিডিওতে ভিউজ বেশি আসবে, বা ওদেরকে নিয়ে যদি কিছু বা এমন কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে যদি কিছু একটা বানাই, ওটাতে ভিউজ বেশি আসবে। বা শিখায় যদি একটা ভিডিও পোস্ট করি, বাট শিখায় ভিডিও পোস্ট করার একটা প্যারা হচ্ছে এটার অডিয়েন্সটা অনেক নিশ, আর এটা অনেক ট্রেনিং, এত টাইম ক্যামেরার সামনে বসে বসে কথা বলতে, এই একটা জিনিসই আমি মনে হয় কন্টিনিউ করবো। বাট ওই যে আমার ফেমাস ফ্রেন্ডদের ক্যামেরার সামনে এনে কথা বললে, এখানে অনেক মানুষ অনেক ডিফারেন্টলি দেখে, যে জিনিসটা আমার অনেক বদার করে, যে ওর ফ্রেন্ডদের দিয়ে ভিউজ পাইছে। সেটা এটা বুঝতে চায় না যে এটা তো আমার ফ্রেন্ড, এদের সাথেই আমি মানে চলি, উঠা বসা এদের সাথেই আমার, তা আমি ভিডিও করলে তো এরা থাকবেই। তো এই কনফ্লিক্টিং জিনিসগুলো নিজের ভিতরে ঠিক না করা পর্যন্ত আমি মানে ক্যামেরা নিয়ে বাইরে দিতে পারতেছি না। বাট আমার কাছে এটাও মনে হয় যে ওই যে তুই যেটা বললি একেবারে শুরুর দিকে, যে ইউ ক্যান নট বি অন আ পারফেক্ট প্লেস উইথ আ ফেইল্ড এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আমার ক্যামেরার মধ্যে আমার কাছে মনে হয় এটাই, যে অ্যাজ লং অ্যাজ ইউ আর চুজিং টু স্টে আনকমফোর্টেবল, ইউ ক্যান নট বি কমফোর্টেবল। ভেরি ট্রু। আমার কাছে এটা লাগে, অ্যান্ড আমার কাছে লাগে যে ইউ কুড বি অন এ মাচ হায়ার স্কেল। ঠিক আছে, আমার কাছে এই জায়গাটা লাগে। দেখ, তোর প্রতি আমার অনেক আশা, আমার লাগে যে তুই ইন্টারন্যাশনালি কন্টেন্ট বানাবি, আমার লাগে তোর আরও বেশি ক্লায়েন্ট থাকবে। তোর যদি আজকে 10টা ক্লায়েন্ট থাকে, তোর কালকে 100টা ক্লায়েন্ট থাকবে, তোর টিম তুই হ্যান্ডেল করে ফেলবি। এখন তোর যদি 5 জন টিম মেম্বার থাকে, ইউ কুড বি ইনাফ, মানে গুড ম্যানেজার, PR, HR যেটাই বলি, যে তোর আন্ডারে 50 জন থাকবে, অ্যান্ড ওরা তোর 100, 150, 200 কাজ হ্যান্ডেল করবে, অ্যান্ড তোর ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা আসবে। দ্য ফ্যাক্ট ইজ, ওইটার জন্য আই থিঙ্ক দ্যাট কন্টেন্ট ক্রিয়েশন নেসেসারি, ভেরি ইম্পর্টেন্ট। এটা তো আজকে তোর আমি শুরুতে আসার পরে বলতেছিলাম। হ্যাঁ, বিকজ এখন দেখ, আমি কিন্তু তোর আমি চিনি তোরে, বাট সবাই কিন্তু চিনে না। ক্যামেরার সামনে হয়তো অনেকেই তোরে চিনে না। তুই কাজ ভালো করতেছিস, এটা তো জানা লাগবে। অ্যান্ড তুই ততক্ষণ পর্যন্ত বড় বড় কাজগুলা হয়তো মিস আউট করতেছিস, যারা তোরা দিতে পারতো। ডেফিনেটলি 100%। আমি যেটা দেখছি যে ইট ডাজন্ট ম্যাটার আমি কি ভিডিও বানাইতেছি, আমি হয়তো লাইটরুম ইউজ করা শিখতেছি, তাও ফোনে,
ওইটা দেখে আমার এত বড় বড় ক্লায়েন্ট পাইছে, মানে ক্লায়েন্ট আসছে আমার, আমি অবাক যে এখান থেকে আমার কাজের ক্রেডিবিলিটি কেমনে প্রুফ হয়। আমি তো লাইটরুম ইউজ করি ছোটোবেলার থেকে, আমি যা শিখাইতেছি লিটারালি ছোটোবেলার জিনিস শিখাইতেছি, কিন্তু এভাবেই লিটারালি কাজ করে। মানুষ যখন দেখে যে ও কিছু একটা শিখাইতেছে, ও কিছু তার মানে অনেক কিছু জানে। আমি কিন্তু তখন থেকে এখন আরো অনেক বেশি কিছু জানি, মানে ন্যাচারালি বড় হয়েছি, শিখছি, এক্সপিরিয়েন্স হয়েছে। বাট এখন হয়তো ওই রকম ওই ক্লায়েন্টটা এসে আমার এভাবে বলতো না, কারণ ওই ভিডিওটা দেখে আমার মনে হয়েছে। সো এই জন্য কন্টেন্ট ক্রিয়েশন ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড তুই যেটা বললি যে এই ক্যামেরার সামনে কমফোর্ট, এটা একটা মানে পুশ করতে হবে জিনিস নিজেরে। তো আগের জিনিসটা যেমন ছিল, আগে আমার রেসপন্সিবিলিটিস বা আগে আমার জিনিসপত্র ম্যানেজমেন্ট মাথার ভিতরে অনেক কম জিনিস ছিল। এখন এত কিছু আছে যে এটা চলতেছে, এটা যদি স্টার্ট করছে, এটা যদি অফ হয়ে যায়, সো এই একটা ফিলিং যে হ্যাঁ, এই জন্য এই ভয়টা থেকে না আমি মানে তারপর আমি জানি দিস ইজ নাথিং, দিস ইজ জাস্ট অ্যান এক্সকিউজ নিজের থেকে। যেটা আমি এই যে রিসেন্টলি হালকা হালকা একটু কন্টেন্ট দিয়ে আমি চাইতেছি আবার একটু মানে নিজেরে কমফোর্টেবল বানাইতে, সেটাই করতে হবে। নাইলে ক্লায়েন্ট কাজ না দেখলে বলো কি রে ও কি নাই। সনির একটা ভাইয়া আছে পল্লব ভাইয়া, ওদের সাথে রিসেন্টলি একটা ফটো আগে বেরিয়েছিলাম। পল্লব ভাইয়া বলছেন তোমার যে হিমেল তুমি কি কাজ করো না, তুমি কি কাজে নাই, তুমি কি কাজ ছেড়ে দিছো? আমি কি ভাই তাইলে আমি কেন আসলাম আজকে? তো এটা সবারই কোশ্চেন, তুই একলা না। বুঝতে পারছি, যাক আলহামদুলিল্লাহ বাঁচা আছে, প্যারা নাই। যাক অনেক কথা বলছি, আমি জাস্ট শেষ কোয়েশ্চেন করবো হলো নিউ কামারদের জন্য, ঠিক আছে? অনেকে কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চায়, অনেকে ফটোগ্রাফি করতে চায়, অনেকে এডিটিং করতে চায়, অনেকে ইন্টারন্যাশনাল কন্টেন্ট বানাতে চায়, অনেকে কোটি কোটি টাকা কামাতে চায়। ডাজন্ট ম্যাটার হিমেল যদি কোটি কোটি টাকা কামায়, ও আমার 1 টাকাও দিবে না। বাট দ্য ফ্যাক্ট ইজ না, বাট দ্য ফ্যাক্ট ইজ যে হিমেল থেকে নিউ কামার্সদের অনেক কিছু শেখার আছে, বিকজ ও অনেক আগে থেকে শুরু করছে। কারো বয়স 16-17 থাকতে পারে। বাংলাদেশ অনেক বেশি ড্রাস্টিক চেঞ্জের ভিতরে আছে, আপনি বিশ্বাস করেন আর না করেন। একটা সত্যি কথা হইতেছে যে আমরা যদি চাই আমরা করতে পারি। বেকার থাকা ইজ এ চয়েস, দ্যাটস হোয়াট আই বিলিভ। তুমি যদি স্কিলড হও, তোমার যদি কাজ হয়, তুমি ইউ উইল মেক এ ওয়ে আউট। কীভাবে কাজ ক্লায়েন্ট বের করবে হ্যান ত্যান, ইউ উড লার্ন এভরিথিং। বাট তোমার তো শিখতে হবে বা বুঝতে হবে। ওইখানে Himal could give an excellent advice to the young people. এক্সপেকটেশন তো অনেক উপরে রাখলে। আমি আমার এক্সপেকটেশন সবসময় উপরে রাখি, পরে বাস খাই, বাট সমস্যা না। বাট আই হ্যাভ হায়ার এক্সপেকটেশন ফ্রম ইউ। তুই জাস্ট যদি তোর একটা অ্যাডভাইস দিতে হয়, জাস্ট একটা, ঠিক আছে? একটা স্পেসিফিক কোনো অ্যাডভাইস নাই, বাট জিনিসটা কি, আমি যদি কিছু একটা চাই, আমি তো অনেকগুলো অপশন দিলি, ধর বাইরে কাজ করতে চাই বা শুরু করতে চাই, তখন আমি মনে করি বেস্ট প্র্যাকটিস কি যে কোনো একজনের বা কয়েকজনের ফলো করা, যারা আমি যেটা করতে চাই ওটা করে, সেম জিনিসটা করে। সো এটা একটু টাফ হইতো আগে আমি যখন স্টার্ট করছি, কারণ তখন বাংলাদেশে হতো, আমি কিন্তু বাইরে সবাই দেখে শিখছি, বাংলাদেশে কারো দেখে শিখি নাই। তো এখন কিন্তু ইটস ইজিয়ার। সো দেখা যায় ওরা কী করে ওই জিনিসটা ফলো করা। আরেকটা যেটা জিনিস আমি ফলো করি, যে দেখতে আমার এই জিনিসটা কি ভালো লাগে নাকি, এটা থেকে আমার কোনো ফিউচার আছে নাকি। ধরো আমার ছবি তুলতে ইচ্ছা করে, আমি ছবি তুলবো, ইন্টারন্যাশনাল লেভেলেও, বাংলাদেশেও, যেখানেও আমি ছবি তুলবো, আমি পোর্ট্রেট ফটোগ্রাফি করবো। সো আমি আজকের থেকে 100 days বা এমন একটা টাইম লিমিট দেবো। 100 days ইজ আ গুড স্টার্টিং পয়েন্ট। এভরিডে একটা করে ছবি তুলবো, একটা হইলেও আমি ছবি তুলবো। এটা আমি MKBHD থেকে শুনছিলাম। তো হি ইজ ওয়ান অফ দ্য মানে ফিউ পার্সন যাদের আমি মানে অনেক রিলিজিয়াসলি ফলো করি। হি ইজ ভেরি গুড। তো ক্যামেরা নিয়েও অনেক কিছু বলি। তো জিনিসটা ও বলছিল এইভাবে, 100 days ফর এভরিডে তুমি একটা করে ছবি তুলবা। যদি দেখো তুমি 100 day কমপ্লিট করার আগে তোমার জিনিসটা ভালো লাগতেছে না, তার মানে দিস ইজ নট ফর ইউ। ডেফিনেটলি, বিকজ তুমি যদি 100 দিনে না টানা করতে পারো, এখন তো আমরা কতদিন ধরে করতেছি, 6 বছর ধরে করতেছি, 7 বছর ধরে করতেছি, জীবনও চালা যেতে পারতাম না, জীবনও চালা যেতাম। সো এইটা একটা জিনিস। অ্যান্ড এক্সপেক্ট করে নামবা ইন্ডাস্ট্রিতে যে তুমি জাস্ট ছবি তুলতে নামতেছো না, তোমার ক্লায়েন্ট হ্যান্ডলিং শিখতে হবে, নিজের ফাইন্যান্সেস শিখতে হবে, সব কিছু, মানুষের সাথে কথা বলা শিখতে হবে, সব কিছু তোমার করতে হবে। জাস্ট যদি এক্সপেক্ট করো যে তুমি জাস্ট কাজ করবা, টাকা আসবে, এটা কিন্তু হয় না। অ্যান্ড অ্যাজ লং অ্যাজ ইউ আর নট ইন আ জব মার্কেটও স্টেবল না বাংলাদেশে, তুমি ইন্ডাস্ট্রিতে আসলে ওই এক্সপেকটেশন নিয়ে আসতে পারবো না এভরি মান্থ তোমার একটা স্টেবল ইনকাম হবে। এভরি মান্থ ফ্লাকচুয়েট করবেই। অ্যান্ড অলওয়েজ একটা 2-3 মাসের সেভিংস রেখে দিবা, যাতে 2-3 মাস কাজ না থাকলেও ইউ ক্যান সার্ভাইভ। নাইলে এই ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করা ভেরি টাফ। অ্যান্ড একটা লাস্ট জিনিস যেটা
নতুন যারা আসতেছে স্পেশালি তাদেরকে বলি, তোমরা হয়তো ইন্ডাস্ট্রিতে আসতেছো ফার্স্টে ফ্রিতে কাজ করবা, করতে হইতেই পারে, স্বাভাবিক, সবাই তো তোমার ফার্স্ট টাকা দিবে না। বাট একবার যখন তুমি একটা স্টেবল জায়গায় এসে পড়বো, যখন তুমি একটা স্টেডি ইনকাম চার্জ করতে পারবা, তখন তুমি দেখবা যে আশেপাশে সবাই কত চার্জ করতেছে, অ্যান্ড ট্রাই করবে একটা স্ট্যান্ডার্ড রেট রাখার। যদি ওইটার নিচে নামো, ট্রাস্ট মি, ওইটার উপরে কোনো উঠতে পারবা না। যখন একবার তুমি তোমার কাজ একটা লেভেলে এসে পড়ছে, একবার যদি তোমার ভালো কাজে তুমি কম চার্জ করা শুরু করো, কেউ তোমার ওইটা থেকে বেশি দিবে না। বিকজ তুমি যে ক্লায়েন্টটা চার্জ করতেছো, এই ক্লায়েন্ট সবারই যা বলবে, সবার সাথে কানেকশন আছে। ঢাকা অনেক ছোটো, দ্যাটস ইট। আমার মাথা ঘুরে দিল। রিওয়াজ করিস, সমস্যা নাই, 1 ঘন্টায় আমার এই ছেলে মাথা টাথা ঘুরাই দিছে। আগামী সপ্তাহে চলিস আমি ক্রিকেট খেলুম না, ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এখানে শেষ করতেছি। হিমেল মাথা ঘুরাই দিছে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। মানে আমার কাছে অনেক ভালো লাগলো, অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ যে অনেক কিছু শিখছি। আমি তো নিজে ফটোগ্রাফার না, আমি এডিটর, মানে আমি ডিরেক্টর, এডিটর, সব কিছু আমার নিজের ভিডিও সবই আমারই করতে হয়, সব স্কিলই লাগে, সব স্কিলই একসাথে হ্যান্ডেল করতে হয়। বাট ওর মধ্যে যেই জিনিসগুলো ওর থেকে শুনলাম, দোজ আর সামথিং দ্যাট এভরি সিঙ্গল পার্সন হু আর ইন দ্য ক্রিয়েটিভ ফিল্ড নিডস টু হিয়ার। সো ওই জায়গা থেকে ইট ওয়াজ রিয়েলি নাইস টু হিয়ার ইউ। থ্যাংক ইউ সো মাচ হিমেল ফর জয়নিং উইথ আস। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু দ্য প্যাসিভ জার্নাল। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই।